শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র, শার্লক হোমস আর তাঁর বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19বিংশ শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করে 21বিংশ শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্য নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য সেকেন্ড স্টেইন। কোন বছর তা বলবো না, এমনকি সেই যুগটারও কোনো নামকরণ করব না। শরৎকালে এক মঙ্গলবারের সকালে বেকার স্ট্রিটে আমাদের তৃণহীন ঘরের 4 দেওয়ালের মধ্যে আবির্ভূত হলেন ইউরোপ বিখ্যাত দুজন পুরুষ। একজন তপকৃশ চেহারা, উন্নত নাক, ঈগল পাখির মতো চোখ এবং সব মিলিয়ে ক্ষমতাবান পুরুষের মতো প্রভুত্বময় মূর্তি। দুবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন যিনি। ইনি সেই স্বনামধন্য লর্ড ব্যালিঙ্গার। আরেকজনের বর্ণ মলিন, মুখের গঠন নিখুঁত, সুষ্ঠু, সুন্দর, পরিপাটি চেহারা সব বলতে গেলে। টেনে টুনে তাকে মধ্যবয়সীও বলা যায় না। দেহ এবং মনের স্বভাবদত্ত সর্ববিধ গুণসম্পন্ন এই পুরুষটি রাইট অনারেবল ট্রেলায়নি হোপ, যিনি ইউরোপ সংক্রান্ত দপ্তরের সেক্রেটারি এবং দেশের উদীয়মান রাজনীতিবিদদের মধ্যে যাঁর স্থান সবার আগে। কাগজপত্র ছড়ানো সেটির উপর পাশাপাশি বসলেন দুজনে। ওদের শ্রান্ত শুকনো আর উদ্বেগ আঁকা মুখ দেখে অতি সহজেই বোঝা যায় যে রীতিমতো জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে জড়িয়ে পড়ায় বাধ্য হয়ে দুজনকে সশরীরে আসতে হয়েছে আমাদের আস্তানায়। নীল নীল শির বার করা পাতলা হাতে ছাতার হাতির দাঁতের বাঁটটা শক্ত করে আঁকড়ে ধরেছিলেন প্রধানমন্ত্রী মহাশয়, আর বিষাদ মাখা তপকৃশ কঠোর মুখে ক্রমান্বয়ে তাকাচ্ছিলেন আমার আর হোমসের পানে। নার্ভাস হয়ে নিজের গোপ ধরে টানাটানি করছিলেন ইউরোপিয়ান সেক্রেটারি, আর চঞ্চল আঙুলে নাড়াচাড়া করছিলেন ঘড়ির চেনের সিলমোহরগুলো। মিস্টার হোমস, আজ সকাল 8টার সময় চুরিটা আবিষ্কার করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মহাশয়কে খবর দিই আমি। তারই প্রস্তাব মতো দুজনে এসেছি আপনার কাছে। পুলিশকে জানিয়েছেন? না মশাই, চট করে জবাব দিলেন প্রধানমন্ত্রী। এমনভাবে বললেন যেন তাঁর কথাই চূড়ান্ত। তারপর আর কিচ্ছু বলার নেই। কথা বলার এই দুটি বিশেষ ভঙ্গিমার জন্য সুনাম আছে তাঁর। আমরা জানাইনি এবং জানানো সম্ভব নয় আমাদের পক্ষে। পুলিশকে জানানো মানেই 2 দিন বাদে জনসাধারণকে জানানো, আর ঠিক এই জিনিসটাই আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু কিন্তু কেন স্যার? কেননা যে দলিল সম্পর্কে আমরা এসেছি তা খুবই গুরুত্বপূর্ণ। এমনই বিরাট তার গুরুত্ব যে একবার যদি প্রকাশ পায় তাহলে অতি সহজে চরমতম মুহূর্তের মধ্যে গিয়ে পড়বে সারা ইউরোপে এবং আরো জটিল হয়ে উঠবে তার বর্তমান পরিস্থিতি। আমি আবার বলছি, এই বিপর্যয়ের সম্ভাবনা খুবই বেশি। বেশি কি, এ ব্যাপারের ওপর শাস্তি অথবা যুদ্ধ নির্ভর করছে বললেও বাড়িয়ে বলা হয় না।
রীতিমতো গোপনতার সাথে এ দলিল উদ্ধারের চেষ্টা না করলে কোনো দিনই তা উদ্ধার করা যাবে না। কেননা এ জিনিস যারা নিয়েছে তাদের মুখ্য উদ্দেশ্যই হলো এর বিষয়বস্তু সর্বসাধারণে প্রকাশ করে দেওয়া। বুঝলাম। আচ্ছা মিস্টার ট্রেলাউনি হোপ, বলুন। কিরকম পরিস্থিতির মধ্যে ওই দলিলটা অদৃশ্য হয়েছে, মানে তা যদি হুবহু বলেন তো বাস্তবিক উপকার হয় আমার। হ্যাঁ অবশ্যই মিস্টার হোমস, অল্প কয়েকটা কথা দিয়েই তা বলা যায়। ওই চিঠিটা, দলিলটা আসলে এক বিদেশি রাজার একটা চিঠি। আচ্ছা। পেয়েছিলাম 6 দিন আগে। চিঠিটা এমনই গুরুত্বপূর্ণ যে কোনোদিনই আমার আয়রন সেফে তা রেখে যাওয়া নিরাপদ মনে করিনি। প্রতিদিন সন্ধ্যার সময় সঙ্গে করেই এনেছি হোয়াইট হল টেরেসে, মানে আমার বাড়িতে আর কি। চিঠিপত্র, দলিল, দস্তাবেজ বয়ে নিয়ে যাওয়ার একটা ডেসপ্যাচ বাক্স আছে আমার শোবার ঘরে। এই ডেসপ্যাচ বাক্সে চাবি দিয়ে রেখে দিতাম চিঠিটাকে। গত রাত্রে এই বাক্সেতেই ছিল চিঠিটা, এ বিষয়ে আমি নিশ্চিত। ডিনারের পোশাক পরার সময় বাক্সটা খুলেছিলাম একবার, চিঠিটাকে ভেতরে রেখেছিলাম, কিন্তু আজ সকালে দেখি তা উধাও হয়েছে। আমার ড্রেসিং টেবিলের আয়নার পাশেই সারা রাত ছিল ডেসপ্যাচ বাক্সটা। বাট আমার ঘুম পাতলা, আমার স্ত্রীরও তাই। আমরা দুজনেই শপথ করে বলতে রাজি আছি যে সারা রাত ঘরের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢোকেনি। তা সত্ত্বেও আবার আমি বলছি চিঠি উধাও হয়েছে বাক্সের ভেতর থেকে। আপনারা ডিনার খেয়েছিলেন কখন? 7:30 নাগাদ। শুতে গিয়েছিলেন কখন? ওই তো মানে থিয়েটারে গেছিলেন আমার স্ত্রী, তার অপেক্ষায় বসেছিলাম কিছুক্ষণ। 11:30টায় আমরা শুতে গেছিলাম। তাহলে পুরো 4 ঘন্টা অরক্ষিত অবস্থায় পড়েছিল ডেসপ্যাচ বাক্সটা, তাই তো? সকালে বাড়ির পরিচারিকার, সারাদিনে আমার খিদমতকার অথবা আমার স্ত্রী পরিচারিকার ছাড়া আর কাউকে আমার ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয় না মিস্টার হোমস। এরা প্রত্যেকেই খুব বিশ্বাসী এবং বেশ কিছুদিন ধরেই রয়েছে আমাদের কাছে। তাছাড়া ওদের মধ্যে কারোর পক্ষেই জানা সম্ভব নয় যে দপ্তরে সাধারণ কাগজপত্র ছাড়া আরো বেশি মূল্যবান দলিল থাকতে পারে আমার ডেসপ্যাচ বাক্সে। আচ্ছা, চিঠিটার অস্তিত্ব কে কে জেনেছিল? বাড়ির মধ্যে কেউ নয়। আপনার স্ত্রী নিশ্চয়ই জেনেছেন? না মশাই, আজ সকালে কাগজটা খোয়া যাওয়ার আগে পর্যন্ত স্ত্রীকেও কিছু বলিনি আমি। ঘাড় হেলিয়ে সায় দিলেন প্রধানমন্ত্রী, বললেন, মিস্টার হোমস, উনি ঠিকই বলছেন। হোপ, জনসাধারণের কাজে তোমার কর্তব্য বোধ যে কতখানি প্রখর অনেকদিন ধরেই আমি তা জানি। আমার দৃঢ় বিশ্বাস, পারিবারিক বন্ধন যতই নিবিড় আর মধুর হোক না কেন, সব কিছুর ওপরে স্থান দেওয়া উচিত এ জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য সম্পর্কিত যাবতীয় ঘটনা। বাতাসে মাথা ঠুকে অভিবাদন জানালেন ইউরোপীয় সেক্রেটারি। বললেন, আমার ন্যায্য পাওনাটুকু শুধু আমায় দেবেন স্যার। মিস্টার হোমস, আজ সকালের আগে এই ব্যাপার সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করিনি আমার স্ত্রীর কাছে। উনি অনুমান করতে পেরেছিলেন কি? না মিস্টার হোমস, উনি তা পারেনি। কারোর পক্ষেও সম্ভব ছিল না এই অনুমান করার। এর আগে আপনার কোনো দলিল এভাবে খোয়া গেছিল? না মশাই, এর আগে কখনো যায়নি। আচ্ছা আচ্ছা, এই চিঠির অস্তিত্ব সম্পর্কে আর কে কে খবর রাখেন সারা ইংল্যান্ডে? ক্যাবিনেটের প্রত্যেক মেম্বাররা জানেন। গতকালই খবর দেওয়া হয়েছিল তাদের। ক্যাবিনেট মিটিংয়ে যারা যোগদান করেন আর কি, তাদের প্রত্যেককেই গুহ্যতত্ত্ব গোপন রাখার আনুষ্ঠানিক অঙ্গীকার করতে হয়। এই অঙ্গীকারের গভীরতা আরও বৃদ্ধি পেয়েছিল প্রধানমন্ত্রী মহাশয়ের দেওয়া গুরুগম্ভীর হুঁশিয়ারিতে। হায় রে, তখনও কি ভাবতে পেরেছিলাম এই কয়েক ঘন্টার মধ্যে আমি নিজেই খুইয়ে বসবো এই জিনিস। প্রবল নিরাশায় দুমড়ে মুচড়ে বিকৃত হয়ে উঠল তার মুখ। 2 হাতে চুল ধরে টানতে লাগলেন উনি। মুহূর্তের জন্য এক ঝলকে দেখে নিলাম আমরা আসল মানুষটিকে। উদগ্র আবেগ, আতীব্র আর আতিগ্ন অনুভূতি দিয়ে ঘেরা একটা স্বাভাবিক মানুষকে।
পরের মুহূর্তেই ফিরে এলো তার আভিজাত্য আঁকা মুখোশ আর ধীর গম্ভীর স্বর। ক্যাবিনেটের মেম্বাররা ছাড়া এসব মন্দে জানেন দপ্তরে দুজন। হ্যাঁ, দুজন জানেন। কি খুব সম্ভব? না না, দুজন না, 3 জন অফিসার জানেন মিস্টার হোমস। হ্যাঁ, ইংল্যান্ডে আর কেউ জানে না মিস্টার হোমস। এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আপনি। কিন্তু সাগরের ওপারে? আমার বিশ্বাস এ চিঠি যিনি লিখেছেন তিনি ছাড়া আর কেউ এটা দেখেননি। আর আমার দৃঢ় ধারণা মিনিস্টারদের মানে অফিসের কাউকে এই কাজের ভার তিনি দেননি। অল্পক্ষণের জন্য কথাগুলো মনে মনে তোলপাড় করে নিল হোমস। স্যার, এবার আরো বিশদভাবে একটা কথা জিজ্ঞেস করব। এই দলিলটা কিসের এবং এর অন্তর্ধানে পরিণামই বা এত গুরুতর হবে কেন, তা আমার জানা দরকার। চোখেতে দৃষ্টি বিনিময় করলেন 2 রাজনীতিবিদ। তারপর ঝাঁকড়া ভুরু কুঁচকে ভ্রুকুটি করলেন প্রধানমন্ত্রী। মিস্টার হোমস, লেফাফাটা লম্বা আর পাতলা, মেরমেরে নীল রং, গুঁড়ি মারা একটা সিংহের ছাপ আছে লাল গালার শিলমোহরের ওপর। ঠিকানাটা লেখা হয়েছে গোটা গোটা বলিষ্ঠ অক্ষরে। স্যার, এসব খুঁটিনাটি যতই চিত্তাকর্ষক আর প্রয়োজনীয় হোক না কেন, সব কিছুরই একদম গোড়ায় পৌঁছতে চায় আমার তদন্ত ধারা। চিঠিটা কিসের? সেটা একটা রাষ্ট্রিক গুহ্য তত্ত্ব এবং অপরিসীম গুরুত্বপূর্ণ বটে। এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না, এবং এ তথ্যের প্রয়োজন আছে বলেও তো আমার মনে হচ্ছে না। যে সব ক্ষমতার অধিকারী হওয়ার আপনার এত সুনাম, তার সাহায্যেই আমার বর্ণনা মতো লেফাফা এবং তার মধ্যেকার কাগজপত্র যদি উদ্ধার করতে পারেন, তাহলেই জানবেন আপনার স্বদেশের একটা যথার্থ উপকার আপনি করলেন। আমাদের ক্ষমতায় যা কুলায় এটা পুরস্কারও অর্জন করবেন আপনি। এদেশের সবচেয়ে কর্মব্যস্ত পুরুষদের মধ্যে আপনারা দুজনেও আছেন, তাই তো? আর দিনহীন হলেও বহুজনই দেখা করতে আসে আমার সঙ্গে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, এই ব্যাপারে আমি আপনাদের সাহায্য করতে পারবো না। আর এ সাক্ষাৎকার টেনে নিয়ে গেলেও শুধু সময় নষ্টই সার হবে। মিস্টার হোমস! তড়াক করে লাফিয়ে উঠলেন প্রধানমন্ত্রী। কোটরে বসা 2 চোখে দপ করে জ্বলে উঠল চকিত ভয়ঙ্কর দীপ্তি। এই চোখের সামনে কতবার কুঁকড়ে এতটুকু হয়ে গেছে গোটা ক্যাবিনেটটা। মিস্টার হোমস, এসব আমি বরদাস্ত করি না। এই বলেই প্রবল চেষ্টায় সামলে নিলেন তার ক্রোধ। আবার বসে পড়লেন সেটটির ওপরে। মিনিট খানেক কি তারও বেশি হবে চুপচাপ বসে রইলাম সবাই। তারপর 2 কাঁধ ঝাঁকিয়ে বৃদ্ধ রাজনীতিবিদ, আপনার শর্তই মেনে নেওয়া উচিত মিস্টার হোমস। নিঃসন্দেহেই খাঁটি কথাই বলেছেন আপনি। আমাদের পরিপূর্ণ বিশ্বাসের আওতায় আপনাকে না আনা পর্যন্ত আপনার পক্ষে তৎপর হওয়াটাই যুক্তিযুক্ত নয়। মানে আমিও আপনার সাথে একমত স্যার। মিস্টার হোমস, আপনার এবং আপনার সহকর্মী ডক্টর ওয়াটসনের সততার উপর সম্পূর্ণ ভরসা করে সবই আমি বলবো। আপনাদের স্বদেশ প্রেমের ওপর আস্থা আমি রাখছি। এই ব্যাপার একবার প্রকাশ পেলে যে চরমতম দুর্ভাগ্য ঘনিয়ে আসবে দেশের শিরে, তার চেয়ে বেশি আর কিছু আমি কল্পনাতেও আনতে পারছি না। দেখুন স্যার, আপনি নিশ্চিন্ত মনে আমাদের বিশ্বাস করতে পারেন। চিঠিটা আসলে একজন বিদেশি রাজার কাছ থেকে। সম্প্রতি এদেশের উপনিবেশ সংক্রান্ত কয়েকটি পরিস্থিতিতে বেশ খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন উনি। চিঠিটা লেখা হয়েছে তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে তার নিজের দায়িত্বে। খোঁজ খবর নিয়ে জানা গেল এ ব্যাপার সম্পর্কে তার মিনিস্টাররাও কিছু জানে না। চিঠিটা কিন্তু লেখা হয়েছে এমন ভঙ্গিমায়, বিশেষ করে এর কয়েকটি কথা এমনই আক্রমণাত্মক যে চিঠি একবার কাগজে ছাপা হয়ে গেলেই
অত্যন্ত বিপজ্জনক মনোভাবের সৃষ্টি হবে এদেশে। আর এ বিষয়ে কোনো সন্দেহই নেই আমার। ফলাফলটা এমনই গিঁজে উঠবে যে কোনো রকম দ্বিধা না করেই বলছি, এ চিঠি প্রকাশ পাওয়ার 7 দিনের মধ্যে মহাযুদ্ধে জড়িয়ে পড়বে আমাদের দেশ। এক টুকরো কাগজে একটা নাম লিখে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল হোমস। এক্স্যাক্টলি, ইনি বটে। এবং এবং এটাই সেই চিঠি যার পরিণাম হয়তো কোটি কোটি মুদ্রার ব্যয় আর লক্ষ লক্ষ জীবনের হানি। এই চিঠিটাই আমি হারিয়েছি। তা চিঠি যিনি পাঠিয়েছিলেন তাঁকে জানিয়েছেন? আমি জানিয়েছি। গোপন হরফে লেখা একটা সংকেত টেলিগ্রাম চলে গেছে তার কাছে। উনি হয়তো চান চিঠিটা ছাপা হোক। না মশাই, না। কাজটা যে মাথা গরম হয়ে গিয়ে ঝোঁকের মাথায় অত্যন্ত অবিবেচকের মতো করে ফেলেছেন তা যে এর মধ্যে উনি বুঝতে পেরেছেন, এ বিশ্বাস করার মতো জোরালো কারণ আমাদের আছে। এ চিঠি প্রকাশ পেলে আমরা যে চোট পাব তার চাইতেও প্রচন্ড আঘাত গিয়ে পড়বে ওর নিজের দেশের ওপর। তাই যদি হয় তাহলে বলুন তো, এই চিঠি সর্বসমক্ষে প্রকাশ পাক, এরকম আগ্রহ কার থাকতে পারে? এই জিনিস লোপাট করা বা ছাপানোর অভিসন্ধি যদি কারোর মনে থাকে তবে তার মূল কারণটাই বা কি? মিস্টার হোমস, তাহলেই তো আমাকে বেজায় উঁচু দরের আন্তর্জাতিক কূটনীতির এখতিয়ারে এনে ফেললেন। ইউরোপীয় পরিস্থিতি যদি একটু বিবেচনা করে দেখেন তাহলেই কিন্তু মোটেই অনুমান করতে মোটেই বেগ পেতে হবে না আপনাকে। সারা ইউরোপটা এখন একটা সশস্ত্র শিবিরে পরিণত হয়েছে। এদের মধ্যে 2 জাতির একটা জোট আছে। সামরিক শক্তির মোটামুটি সমতা রক্ষা করছে এরাই। পাল্লা ধরে বসে রয়েছে গ্রেট ব্রিটেনে। এই 2 রাষ্ট্রের একটির সঙ্গে যদি যুদ্ধে লিপ্ত হয় গ্রেট ব্রিটেন, তাহলেই জোটের অপর রাষ্ট্রটির পরম প্রাধান্য নির্ধারিত হয়ে যায়। তারা যুদ্ধে যোগদান করলেই বা কি, আর না করলেই বা কি। বুঝেছেন তো? হ্যাঁ, জলের মতো। তাহলে এই রাজ্যের শত্রুরাই চাইছে চিঠিটা সংগ্রহ করে ছাপিয়ে দিতে, যাতে করে তাদের দেশ আর আমাদের দেশের মধ্যে ফাটল ধরে, এই তো? ইউরোপের যে কোনো বড় চ্যান্সেলারিতে অর্থাৎ এম্বাসি সংলগ্ন অফিসে পাঠিয়ে দিলেই হলো। এই মুহূর্তে চিঠিটা খুব সম্ভব ওই রকম কোনো চ্যান্সেলারির দিকে ধেয়ে চলেছে তীর বেগে। মানে যতটা সম্ভব বেগে স্টিমের জাহাজ তাকে নিয়ে যেতে পারে। মিস্টার ট্রেলাউনি হোপের মাথা ঝুঁকে পড়ল বুকের ওপর। সজোরে গুঙিয়ে উঠলেন উনি। আলতো করে সান্ত্বনার ছলে তার কাঁধের ওপর হাত রাখলেন প্রধানমন্ত্রী। মাই ডিয়ার, এ তোমার নিছক দুর্ভাগ্য। এই জন্যে কেউই অপরাধী করতে পারে না তোমাকে। এমন কোনো সাবধানতা বাকি ছিল না যা তুমি অবহেলা করেছ। চুপ করো, চুপ করো, চুপ করো। মিস্টার হোমস, সব তথ্যই তো পেলেন। এবার বলুন তো আমাদের কি করণীয়? বিষণ্ণভাবে মাথা নাড়তে লাগলো হোমস। স্যার, আপনি তাহলে মনে করেন এই চিঠির পুনরুত্থান না হলে যুদ্ধ হবেই, তাই তো? আমার মনে হয় সে সম্ভাবনা খুবই বেশি। তাহলে স্যার যুদ্ধের জন্যই প্রস্তুত হন। কথাটা খুবই শক্ত মিস্টার হোমস। স্যার, ঘটনাগুলো ভেবে দেখুন। চিঠিটা যে রাত 11:30টার পর নেওয়া হয়নি তা সহজেই অনুমেয় এই কারণেই যে এইমাত্র শুনলাম মিস্টার হোপ এবং তার স্ত্রী দুজনেই সেই সময় থেকে চুরি ধরা পড়ার সময় পর্যন্ত ঘরের মধ্যেই ছিলেন।
তাহলে এই জিনিস উধাও হয়েছে গতকাল সন্ধ্যায় 7:30 থেকে 11টার মধ্যে। খুব সম্ভব 7:30টার পরেই কোনো সময়। এ কথা বললাম এই কারণেই যে চিঠিটা যেই নিক না কেন সে নিশ্চয়ই জানতো ডেসপ্যাচ বাক্সেই আছে দলিলটা। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তগত করে ফেলাটাই তার পক্ষে স্বাভাবিক। আচ্ছা স্যার, এরকম গুরুত্বপূর্ণ একটা দলিল যদি ওই সময় উধাও হয়ে গিয়ে থাকে তাহলে বলুন তো এখন তা কোথায় থাকতে পারে? চিঠিটা কাছে রেখে দেওয়ার কোনো কারণ একেবারেই নেই কারণ। এই জিনিস যারা চায় তাদের কাছেই চটপট পৌঁছে দেওয়া হয়েছে দলিলটা। এখন বলুন তো এদের পিছু নেওয়ার বা পিছু নিয়ে তাদের পেরিয়ে যাওয়ার কোনো সুযোগ কি আমাদের আছে নাকি নেই? চিঠি চলে গেছে আমাদের নাগালের বাইরে। কোনটা? তৎক্ষণাৎ সেটটি ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। মিস্টার হোমস, যা বললেন তা খুব যৌক্তিক। বেশ বুঝতে পারছি বাস্তবিকই এ ব্যাপার আমাদের হাতের বাইরে। নিছক তর্কের খাতিরেই আমরা যদি ধরে নিই দলিলটা সরিয়েছে পরিচারিকা বা খিদমতগার, দুজনেরই বয়স হয়েছে মিস্টার হোমস, এবং বহুভাবে যাচাই হয়ে গেছে তাদের সত্যতা। আপনার মুখেই শুনলাম আপনার ঘরটা 3 তলায়। বাইরে থেকে সে ঘরে ঢোকার কোনো পথ নেই এবং ভেতর থেকেও অলক্ষিতভাবে কারোর পক্ষে উঠে আসা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই বাড়ির কেউ নিয়েছে চিঠিটা। চোর মহাপ্রভু চিঠিটা নিয়ে যাবে কার কাছে? কার কাছে? আন্তর্জাতিক গুপ্তচর এবং সিক্রেট এজেন্টের একজনের কাছে। এদের সংখ্যা বেশি নয় এবং তাদের প্রত্যেকের নামের সাথে পরিচয় আছে আমার। এই পেশার মাথা বলতে আছে হাতে গুনে 3 জন। আমার তদন্ত শুরু হবে এদেরকে দিয়েই। প্রত্যেকের ঘাঁটিতে গিয়ে আমায় দেখতে হবে তারা হাজির আছে কিনা। একজন যদি নিপাত্তা হয়, বিশেষ করে কাল রাত থেকে যদি সে উধাও হয়ে গিয়ে থাকে, তাহলে দলিলটা যে কোন দিকে গেছে সে সম্বন্ধে কিছু হদিশ পাওয়া যাবে। কিন্তু সে নিপাত্তই বা হবে কেন? চিঠি নিয়ে লন্ডনের কোনো এম্বাসিতে পৌঁছে দিলেই তো কাজ শেষ হয়ে যায় তার। অবশ্য এমনটা হতেও পারে বা নাও হতে পারে। আমার তো তা মনে হয় না। এ ধরনের এজেন্টরা স্বাধীনভাবে কাজ করে এবং এম্বাসির সঙ্গে এদের সম্পর্ক প্রায় ক্ষেত্রেই বিশেষ মোলায়েম হয় না। ঘাড় দুলিয়ে সম্মতি জানালেন প্রধানমন্ত্রী। আমারও তাই বিশ্বাস। আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস। এরকম একটা মূল্যবান দলিল সে নিজের হাতেই পৌঁছে দেবে হেডকোয়ার্টারে। আপনার কাজের গতি পদ্ধতি খুব চমৎকার বলেই মনে হচ্ছে আমার। হোপ ইতিমধ্যেই একটা দুর্ভাগ্যের জন্য আমাদের অন্যান্য কর্তব্য কর্মে অবহেলা করা সাজে না। সারাদিনে নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হলে আপনাকে খবর দেব, কেমন? আর আপনিও আপনার তদন্তের ফলাফল আমাদের জানাবেন নিশ্চয়ই। বাতাসে মাথা ঠুকে অভিবাদন জানিয়ে গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন 2 রাজনীতিবিদ। এহেন যশস্বী সাক্ষাৎকারীরা বিদায় হলে পরে নীরবে পাইপটা ধরিয়ে নিল হোমস। তারপর অতল স্পর্শী চিন্তায় আচ্ছন্ন হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। সকালের কাগজটা খুলে একটা চাঞ্চল্যকর খুনের সংবাদে ডুবে গেছিলাম আমি। খুনটা হয়েছে গতকাল রাতে লন্ডন শহরেই। ঠিক এমনই সময় বিস্ময়চকিত দারুণ চিৎকার ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো আমার বন্ধুটি। তারপর পাইপটা নামিয়ে রাখলো ম্যান্টেল পিসের ওপরে। বলল, ঠিক, এ রহস্যের মুখে পৌঁছানোর এর চাইতে আর ভালো পথ নেই ওয়াটসন। পরিস্থিতি বেপরোয়া হলেও হতাশ হওয়ার কিছু নেই। এমনকি কখনো যদি জানতে পারি এদের মধ্যে কোনো মূর্তিমান এ জিনিসটাকে চক্ষুদান করেছেন, তাহলেও এমন হতে পারে যে এখনো চিঠিটা বেহাত হয়নি। একটা কথা কি জানো, এ ধরনের লোকেদের কাছে অর্থই হচ্ছে পরমার্থ, আর ব্রিটিশ কোষাগার তো আমার পেছনেই রইল। এ চিঠি যদি বাজারে পৌঁছায় কিনে নিতে পিছপা হব না আমি। তাতে যদি ইনকাম ট্যাক্সে আর একটা পেনি বৃদ্ধি পায়, না, সে পরোয়া আমি করি না। আমার যদ্দূর মনে হয়
লোকটা হয়তো মৌকা বুঝে দাও মারবার আশায় এখনো চিঠিটা রেখে দিয়েছে নিজের জিম্মায়। ওদিকে কপাল ঠুকে দেখার আগে দেখে নিতে চায় এদিক থেকে কিরকম দরটা আসে। এ ধরনের বিরাট খেলা খেলতে পারে শুধুমাত্র 3 জন, ওভারস্টাইন, লা রোথিয়েরা আর এডুয়ার্ডো লুকাস। এদের প্রত্যেকের সাথেই দেখা করব আমি। আমি সকালের কাগজের পাতায় চোখ রাখলাম। গডলফেন স্ট্রিটের এডওয়ার্ডো লুকাস তো? হ্যাঁ। তার সঙ্গে তোমার দেখা হবে না। কেন? কেন হবে না? গত রাতে সে খুন হয়েছে তার বাড়িতে। কি? একদমই, খবরে তো তাই লেখা আছে। বিগত বহু অ্যাডভেঞ্চারে আমাকে বহুভাবে তাক লাগিয়েছে আমার বন্ধুটি। কাজেই যখন উপলব্ধি করলাম এক্ষেত্রে তাকেও আমি বিলকুল তাজ্জব বানিয়ে দিতে পেরেছি, তখন বাস্তবে কি পরম সন্তোষ লাভ করলাম আমি। বিস্ফারিত চোখে সবিস্ময়ে তাকিয়ে রইল আমার দিকে। তারপর কাগজটা ছিনিয়ে নিল আমার হাত থেকে। হোমস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর পর থেকে যে প্যারাগ্রাফটা তন্ময় হয়ে পড়ছিলাম তা নিচে দিলাম। ওয়েস্টমিনিস্টারের হত্যা। গতরাত্রে 16 নম্বর গডলফেন স্ট্রিটে একটি রহস্যজনক অপরাধ সংঘটিত হইয়াছে। হাউস অফ পার্লামেন্টের সুবিশাল টাওয়ারগুলির ছায়াচ্ছন্ন অঞ্চলে নদী এবং মাঠের মধ্যবর্তী স্থানে 18 শতাব্দীর সারি সারি কতগুলো সেকেলে নির্জন বাড়ি আছে। 16 নম্বর বাড়িটি ইহাদেরই অন্যতম। ক্ষুদ্র কিন্তু রুচি সুন্দর এই আয়তনটিতে মিস্টার এডওয়ার্ডো লুকাস কয়েক বছর ধরিয়া বাস করিতেছিলেন। সমাজের বিভিন্ন মহলে তিনি 2 কারণে সমধিক পরিচিত। প্রথমত তাহার মনোহর ব্যক্তিত্ব, দ্বিতীয়ত এই দেশের সর্বশ্রেষ্ঠ শৌখিন গায়ক হিসাবেও তাহার বিলক্ষণ সুনাম আছে। মিস্টার লুকাস দ্বার পরিগ্রহ করেন নাই। ঘরকন্যার কাজ দেখাশোনা করার জন্য বর্ষীয়সীর মিসেস প্রিঙ্গল এবং খিদমতগার মেট্টনকে লইয়া তাহার সংসার। মিসেস প্রিঙ্গল সকাল সকাল ঘুমাইতে যায় এবং তাহার শয়নকক্ষ বাড়ির সর্বোচ্চ তলায়। হ্যামারস্মিথে এক বন্ধুর সহিত দেখা করিবার জন্য সন্ধ্যা নাগাদ বাড়ির বাহিরে গিয়াছিলেন খিদমতগার। এই সময় কি ঘটিয়াছে তাহা এখনো প্রকাশ পায় নাই, কিন্তু রাত 12:15 নাগাদ পুলিশ কনস্টেবল ব্যারেট গডলফেন স্ট্রিট দিয়া যাইতে লক্ষ্য করে যে 16 নম্বর বাড়ির দরজাটি 2 হাত করিয়া খোলা। টোকা মারিয়াও সে কোনো উত্তর পায় না। সামনের ঘরে আলোর আভাস পাইয়া সে প্যাসেজের বরাবর আগাইয়া যায় এবং আবার টোকা মারে, কিন্তু কোনো সারা শব্দ আসে না। তখন সে দরজা ঠেলিয়া ঢুকিয়া পড়ে ঘরের ভেতর। ঘরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হইয়া পড়িয়াছিল। যাবতীয় আসবাবপত্র টানিয়া এক ধারে জড়ো করা হইয়াছিল এবং একটি চেয়ারের একটি পায়া আঁকড়াইয়া ধরিয়া পড়িয়াছিলেন বাড়ির হতভাগ্য ভাড়াটিয়া। তাহার বক্ষে ছুরিকাঘাত করা হইয়াছিল এবং প্রাণবায়ু নিশ্চয় সঙ্গে সঙ্গেই বাহির হইয়া গিয়েছিল। যে ছুরিকা দিয়া অপরাধ সংঘটিত হয় তাহা একটি বেঁকানো ভারতীয় ভুজালি। নির্জিত শত্রুর দেশ হইতে সংগৃহীত প্রাচ্য অস্ত্রশস্ত্রাদি টাঙানো ছিল একটি দেওয়ালে। ভুজালিটি এই স্থান হইতে টানিয়া নামানো হয়। হত্যার মোটিভ চুরি বলিয়া মনে হইতেছে না, কেননা ঘরে মূল্যবান সামগ্রীসমূহের একটিও সরানোর প্রচেষ্টা পর্যন্ত করা হয়নি। মিস্টার এডওয়ার্ডো লুকাস এত সুপরিচিত এবং সর্বজনপ্রিয় ছিলেন এবং তাহার এই নিষ্ঠুর এবং রহস্যাবৃত্ত পরিণতি তাহার সুদূর প্রসারী বন্ধুমহলে সগভীর সহানুভূতি এবং বেদনাময় আগ্রহের সঞ্চার করিবে। ওয়াটসন, এ সম্বন্ধে তোমার কি মনে হয় শুনি? দীর্ঘ বিরতির পর শুধল হোমস। একটি আশ্চর্য কাকতালীয় ব্যাপার এটা। কাকতালীয়? এ নাটকে যে 3 জন সম্ভাব্য অভিনেতার নাম আমি বলেছি, এই লোকটা তাদেরই একজন। যে সময়ে এ নাটক অভিনীত হয়েছে বলে আমরা জানি, ঠিক সেই সময়ের মধ্যেই শোচনীয়ভাবে মৃত্যুকে বরণ করেছে সে। কাকতালীয় না হওয়ার সম্ভাবনাই দেখছি বিস্তর। কোনো সংখ্যা দিয়েও এসবের প্রকাশ চলে না, না মাই ডিয়ার ওয়াটসন। কিন্তু কোনো সংখ্যা দিয়েও প্রকাশ চলে না সেটা তো বুঝলাম মাই ডিয়ার হোমস, বাট
এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্র আছে? আছে, যোগসূত্র আছেই আছে, এবং সেই যোগসূত্র কি সেটা আমাদেরই খুঁজে বের করতে হবে। কিন্তু এখন তো সরকারি পুলিশ সবই জেনে ফেলেছে। মোটেই নয়। গোডোলাফিন স্ট্রিটে যেটুকুই দেখেছে ওরা শুধু সেটুকুই জানে। হোয়াইট হল টেরেস সম্বন্ধে ওরা কিছুই জানে না, বা জানবেও না। আমরা শুধু দুটো ঘটনাই জানি, এবং আমরাই পারি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করতে। তবে তবে একটা জবরদস্ত পয়েন্ট আছে, এবং যে কোনো পরিস্থিতিতেই শুধু এই পয়েন্টের জোরেই আমার সন্দেহ এসে পড়তো লুকাসের ওপর। ওয়েস্টমিনিস্টারের গোডোলাফিন স্ট্রিট থেকে হোয়াইট হল টেরেস মাত্র কয়েক মিনিটের পথ। আর যে কজন সিক্রেট এজেন্টের নাম আমি করলাম ওরা থাকে ওয়েস্ট এন্ডের এক প্রান্তে। কাজেই ইউরোপিয়ান সেক্রেটারির গেরস্থালির সঙ্গে সম্পর্ক স্থাপন করা বা সেখান থেকে কোনো বার্তা গ্রহণ করা অন্যান্যের চেয়ে লুকাসের পক্ষেই সহজতর, ওয়াটসন। জিনিসটা খুবই সামান্য, কিন্তু যেখানে সমস্ত ঘটনাকে চেপে চুপে মাত্র কয়েক ঘন্টার মেয়াদে আনা হচ্ছে, সেখানে এর প্রয়োজনীয়তা থাকলেও থাকতে পারে। আরে 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 আবার কি এলো? রেকাবিতে এক ভদ্রমহিলার কার্ড নিয়ে ঘরে ঢুকলো মিসেস হাডসন। এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে ভুরু তুলল হোমস, তারপর কার্ডটা তুলে দিল আমার হাতে। বলল, লেডি হিলডা ট্রেলাউনি হোপকে দয়া করে উপরে আসতে বলো। এক মুহূর্ত পরেই আমাদের দিনহীন ঘরে প্রবেশ করলেন লন্ডনের সবচেয়ে লাবণ্যময়ী রমণী। সকালবেলায় সামান্য প্রকোষ্ঠ একবার ধন্য হয়েছিল দুই রাজনীতিবিদের আগমনে, এবং তা আরও একবার সম্মানিত হল লেডি হোপের আবির্ভাবে। ডিউক অফ বেলমিনিস্টারের কনিষ্ঠতম কন্যার রূপের খ্যাতি আমি প্রায় শুনতাম, কিন্তু বর্ণনা শুনে বা রঙিন ফটোগ্রাফ দেখে অনেক কল্পনা করেও তার হেন সুগঠিত চারুকরটির অপরূপ বর্ণ সমারোহ আর নিখুঁত মনোহর নয়ন সুন্দর কান্তির জন্য প্রস্তুত ছিলাম না আমি। কিন্তু তা সত্ত্বেও শরতের সেই সকালে তাঁর সৌন্দর্যই কিন্তু সবার আগে আমাদের মনের গভীর ছাপ এঁকে দেয়নি। গাল দুটি কমনীয় বটে, কিন্তু আবেগের ছোঁয়া লেগে তা ফ্যাকাশে। চোখ দুটি প্রদীপ্ত বটে, কিন্তু সে দীপ্তি জ্বরের উত্তাপজনিত। অনুভূতি সচেতন মুখটি দৃঢ় সম্বন্ধ এবং চাপা অধরষ্টে আত্মসংযমের প্রয়াস। মুহূর্তের মধ্যে খোলা দরজার ফ্রেমে আমাদের রূপসী সৌন্দর্য দর্শনপ্রার্থী যখন এসে দাঁড়ালেন চিত্রার্পিতের মতো, তখন সৌন্দর্য নয়, আতঙ্কই সবার আগে থির থির করে কেঁপে উঠল তার দুই চোখে। মিস্টার হোমস, আমার স্বামী কি এখানে এসেছিলেন? হ্যাঁ ম্যাডাম, তিনি এখানেই ছিলেন। আমি আপনার কাছে মিনতি করছি মিস্টার হোমস, মানে আমি যে এখানে এসেছি, প্লিজ সেটা তাকে বলবেন না। ভাবলে সে নিষ্প্রিয় মুখে মাথা নিচু করে অভিবাদন জানালো হোমস। তারপর হাতের সংকেতে লেডিকে একটা চেয়ার দেখিয়ে দিল। ইয়োর লেডিশিপ, আমাকে বড় সংকটে ফেললেন। আমার অনুরোধ, আগে আপনি বসুন, তারপর বলুন আপনার কি অভিপ্রায়। কিন্তু আমি আগেই জানিয়ে রাখছি, কোনো রকম শর্তবিহীন প্রতিশ্রুতি দেওয়া আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। দ্রুত পদক্ষেপে আড়াআড়িভাবে ঘর পেরিয়ে জানলার দিকে পিঠ করে বসে পড়লেন লেডি হোপ। রানীর মতোই হাবভাব চেহারা তার, তন্নি, দীর্ঘাঙ্গী, অভিজাত এবং রেখায় রেখায় বড় বর্ণিনী। মিস্টার হোমস, মানে কথা বলতে বলতে সাদা দস্তানা পরা হাতের মুঠি বন্ধ করতে এবং খুলতে লাগলেন ঘন ঘন। আমি আপনাকে অকপটে সবটাই খুলে বলবো মিস্টার হোমস। বলবো এই আশাতেই যে হয়তো সব শোনার পরেও আপনিও প্রাণ খোলা হবেন আমার কাছে। শুধু একটি বিষয় ছাড়া, মানে আমি এবং আমার স্বামী পরস্পরের কাছে কোনো প্রসঙ্গই গোপন করি না। সমস্ত ব্যাপারে আমার ওর উপর পরিপূর্ণ আস্থা আছে, শুধু একটা ছাড়া জানেন, এবং সেটা হলো রাজনীতি। এ ব্যাপারে যেন গালামোহর করা, মানে গালামোহর করা তার ঠোঁট
কিছুই বলেন না আমাকে, কিন্তু আমি জানেন গত রাত্রে অত্যন্ত শোচনীয় একটা কাণ্ড ঘটে গেছে আমাদের বাড়িতে। আমি জানি একটা কাগজ অদৃশ্য হয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা রাজনীতি সম্পর্কিত, সুতরাং আমার স্বামীও পুরোপুরিভাবে আমাকে সব কথা খুলে বলতে পারছেন না। অথচ এই ঘটনার সবকিছু আমাকে বিস্তারিতভাবে জানতেই হবে। মানে জানতেই হবে শুধু নয়, জানাটা একান্তই দরকার। আবার বলছি আমি, দেখুন, এই রাজনীতিবিদরা ছাড়া আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্য ঘটনাটা জানেন। সেই জন্যই আপনার কাছে আমার অনুরোধ, আমার মিনতি বলতে পারেন মিস্টার হোমস। দয়া করে বলুন না, ঠিকঠাক করে বলুন না কি হয়েছে, আর এর পরিণাম ঠিক কি হতে পারে। আমাকে বলুন, সমস্তটা খুলে বলুন মিস্টার হোমস। দেখুন, মক্কেলের স্বার্থের কথা চিন্তা করে নির্বাক হয়ে থাকবেন না প্লিজ, কেননা তার স্বার্থ তখনই রক্ষা পাবে যদি আপনি আমাকে সবটা বলেন। মানে আমাকে আপনারা যদি সবটা খুলে বলেন এবং আমার উপরে আস্থা রাখেন। বলুন না, যে কাগজটা চুরি গেছে সেটা ঠিক কি? ম্যাডাম, আপনি যা জিজ্ঞাসা করছেন তা সত্যি অসম্ভব। আপনি বুঝতে পারছেন না মিস্টার হোমস। ম্যাডাম, জিনিসটা আপনি বুঝতে চেষ্টা করুন। আপনার স্বামী যদি এই ব্যাপারে আপনাকে অন্ধকারে রাখাই সঙ্গত মনে করে থাকেন, তখন সদ্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যেসব তথ্যগুলি আমি জেনেছি এবং উনি আপনার কাছে গোপন রেখেছেন, তা আমি আপনাকে বলি কি করে বলুন তো? তা কি আমার বলা উচিত? এ কথা জিজ্ঞেস করাটাও কিন্তু অন্যায় ম্যাডাম। আপনার উচিত তাঁকেই জিজ্ঞেস করা, আর কাউকে নয়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম মিস্টার হোমস, উত্তর পাইনি। তাই তো শেষ উপায় হিসেবে আমি আপনার কাছে এসেছি। মিস্টার হোমস, নিশ্চিত কিছু না বললেও চলবে। মানে একটা পয়েন্ট সম্পর্কে যদি আমার কাছে আলোকপাত করেন তো আমার বড় উপকার হয়। পয়েন্টটা কি? না মানে শুধু এইটুকুই বলুন, এই ঘটনার ফলে কি আমার স্বামীর রাজনৈতিক কর্মজীবন ক্ষতিগ্রস্ত হবে? দেখুন ম্যাডাম, এ ব্যাপারে একটা সুরাহা না হলে ফলাফল খুবই খারাপ হতে পারে। ঠিক আছে মিস্টার হোমস। এমনভাবে চোখেতে নিঃশ্বাস টানেন লেডি যেন আরো দৃঢ়মূল হলো তার সন্দেহের রাশি। মিস্টার হোমস, আর একটা প্রশ্ন আছে। দেখুন না, মানে এই বিপর্যয়ের প্রথম শক পেয়েই আমার স্বামী তার চোখে মুখে এমন একটা ভাব ফুটিয়ে তুলেছিলেন, আমি না সেটা থেকে বুঝতে পেরেছিলাম যে এই দলিলটা খোয়া যাওয়ার ফলে একটা ভয়ানক রকমের প্রতিক্রিয়া দেখা যেতে পারে জনগণের মধ্যে। ম্যাডাম, উনি যদি তা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা উড়িয়ে দিতে পারি না, তাই না? আচ্ছা, প্রতিক্রিয়াগুলো ঠিক কি প্রকৃতির বলুন তো? ম্যাডাম, আবার আপনি এমন কথা জিজ্ঞেস করছেন যার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনার আর অযথা সময় নষ্ট করব না মিস্টার হোমস। আপনি তো একটুও খোলাখুলিভাবে কথা বলতে চাইলেন না, যদিও সেজন্য আপনাকে আমি দোষ দিই না মিস্টার হোমস। আসলে দেখুন, আপনিও কিন্তু আপনিও যে আমার সম্বন্ধে একটা খারাপ ধারণা পোষণ করবেন না, সেটাই বা বুঝি কি করে বলুন তো? নিশ্চয়ই করবেন না। আমার কিন্তু আপনার ওপর সে বিশ্বাসটাই রইল। দেখুন, আমার স্বামীর ইচ্ছার বিরুদ্ধে আমিও চাই তার উদ্বেগ উত্তেজনার কিছু অংশ নিজের মনে নিতে। আর একবার আপনার কাছে অনুরোধ জানিয়ে যেতে চাই, প্লিজ, আমি যে এখানে এসেছিলাম তা দয়া করে ওকে বলবেন না, প্লিজ। দরজার কাছ থেকে আমাদের দিকে ফিরে তাকালেন উনি। শেষবারের মতো দেখলাম তার সুন্দর কিন্তু উদ্ভ্রান্ত মুখ, চমকিত চোখ আর চাপা অধরষ্ট। তারপরই অদৃশ্য হলেন উনি। স্কার্টের বিলীয়মান খসখস শব্দের পরিসমাপ্তি ঘটল দরজা বন্ধ করা শব্দে। হাসি মুখে হোমস তখন বলল, ও হে ওয়াটসন,
মেয়েদের ডিপার্টমেন্টটা তো তোমার। সুন্দরী মহিলা কি খেলায় মেতেছেন বলো তো? মানে ওর আসল অভিপ্রায়টা কি? ভদ্র মহিলার বক্তব্যই তো জলের মতো পরিষ্কার এবং ওর উদ্বেগও খুব স্বাভাবিক। ওর চেহারাটা একবার ভেবে দেখো ওয়াটসন। আরও ভাবো ওর হাবভাব, অবরুদ্ধ উত্তেজনা, অশান্ত প্রকৃতি এবং নাছোড় বান্দার মতো প্রশ্ন করার ধরন। মনে রেখো, উনি যে সম্প্রদায়ের মানুষ, সেখানে কেউ লঘু কারণে আবেগ প্রকাশ করে না। হ্যাঁ, বাস্তবে কি বেজায় বিচলিত হয়ে পড়েছিলেন ভদ্রমহিলা। হ্যাঁ, আরও মনে রেখো ওয়াটসন, কিরকম অদ্ভুত ঐকান্তিকতার সঙ্গে উনি আমাদের আশ্বস্ত করলেন যে তাঁর স্বামীর সম্যক স্বার্থ রক্ষার জন্যেই সব জানা উচিত। ও কথা বলার অর্থ। আরও একটা জিনিস লক্ষ্য করেছো ওয়াটসন? যেমন? দেখো, আলোর দিকে পেছন ফিরে কেমন কৌশলে বসে পড়লেন, তা তো দেখলে। আমরা যে তাঁর মুখের ভাব দেখে মন বুঝে ফেলি, তা উনি চান না ওয়াটসন? একদমই তাই। ঘরের একটা চেয়ারই বেছে নিয়েছিলেন উনি। জানোই তো, মেয়েদের মোটিভ সবই অবদ্ধ। মার্গারেটের সেই স্ত্রী লোকটার কথা তোমার মনে থাকতে পারে। তাকেও ঠিক এই কারণেই সন্দেহ করেছিলাম আমি। নাকের ওপর কোনো পাউডার ছিল না, আর এই সন্দেহই কিনা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো নির্ভুল সমাধান। ওয়াটসন, এইরকম চোরাবালির ওপর কি করে তোমার সিদ্ধান্তের প্রাসাদ তৈরি করবে বলো তো? ওদের অতি তুচ্ছ কার্যকলাপ নিয়েই মোটা মোটা গ্রন্থখণ্ড রচনা করা যায়, অথবা ওদের অতি অসাধারণ আচরণের কারণ আবিষ্কার করতে গিয়ে পাওয়া যায় হয়তো একটা চুলের কাঁটা। গুড মর্নিং ওয়াটসন। এখন গুড মর্নিং। বেরোচ্ছ নাকি? হ্যাঁ, এই যাব গোল্ডলফিন স্ট্রিটে। পুলিশ অফিসের দোষদের সঙ্গে সকালটা কাটাবো ওখানে। আমাদের সমস্যার সমাধান আছে এডুয়ার্ডো লোকাসের মৃত্যু রহস্যের সাথে। যদিও স্বীকার করছি, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে কিছুই আন্দাজ করে উঠতে পারছি না আমি। ইঙ্গিত ইশারা কিছুই আমি পাইনি এ সম্পর্কে। ঘটনা ঘটার আগেই থিওরি তৈরি করাটা বিরাট ভুল ভায়া ওয়াটসন। একটু সামলে থেকো ভায়া। নতুন কেউ দেখা করতে এলে কথা বলো আমার হয়ে, আর যদি সম্ভব হয় তো লাঞ্চের আগেই দেখা হবে তোমার সাথে। আসি। সেদিন, তার পরের দিন এবং তারও পরের দিন বিশেষ একটা মুডে রইল হোমস। ওর বন্ধু বান্ধবেরা এই সময় ওকে বলে স্বল্পভাষী, আর সবাই বলে বিষণ্ণ। এই কদিন ও ঝড়ের মতো এলো, ঝড়ের মতো গেল। ধূমপান করলে অবিরাম, মাঝে মাঝে বেহালা নামিয়ে টুকটাক ওই দু একটা গান বাজালো, কখন বা ডুবে রইল দিবা স্বপ্নে। স্যান্ডউইচ খেলো যখন তখন অসময়, এবং আমার ছাড়া ছাড়া প্রশ্নগুলোর উত্তর যা দিল তা না দেওয়ারই সামিল। বেশ বুঝলাম, তদন্ত সম্পর্কে বিশেষ সুবিধে করে উঠতে পারছে না ও। নিজের অবস্থাও তেমন ভালো নয়। কেসটা সম্বন্ধে কিছুই বলতো না। তদন্তের খুঁটিনাটি এবং নিহত ব্যক্তির খিদমতগার জন মিট্টেনো গ্রেফতার এবং পরে খালাস পাওয়ার খবর জানলাম আমি কাগজ পড়ে। করোনারের জুরিরা জানালেন যে খুনটা নিশ্চয়ই উদ্দেশ্যমূলক এবং সুপরিকল্পিত হত্যা, কিন্তু খুনি অথবা খুনিরা আগের মতোই রইল অজ্ঞাত। মোটিভ কি সেরকম আঁচও কেউ দিতে পারল না। বহু মূল্যবান সামগ্রীতে ঘর বুঝাই থাকা সত্ত্বেও একটি জিনিসও সরেনি। নিহত ব্যক্তির কাগজপত্র কেউ নাড়াচাড়া করেনি। কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করার পর দেখা গেল ভদ্রলোক যিনি ছিলেন একধারে আন্তর্জাতিক রাজনীতির ওপর উৎসাহী এবং উৎসুক ছাত্র, অবিশ্রান্ত গল্পবাজ, অসাধারণ ভাষাবিদ এবং ক্লান্তিহীন পত্রলেখক। অনেকগুলো দেশের নেতৃস্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু তার ড্রয়ার বোঝাই দলিলপত্র থেকে চাঞ্চল্যকর কোনো তথ্যই আবিষ্কার করা গেল না। স্ত্রীলোকেদের সাথে আলাপের ক্ষেত্রে তিনি ছিলেন বাছ বিচারহিত। ব্যক্তি নির্বিশেষে সবার সঙ্গে মিশতেন, কিন্তু ওপরে ওপরে মাখামাখি ছিল না কারোর সাথেই।
এরকম মেয়েদের মধ্যে তাঁর পরিচিতের সংখ্যা প্রচুর, কিন্তু বান্ধবী ছিল মাত্র কয়েকজন। আর এমনও একজন ছিল না যাকে তিনি ভালোবাসতেন। স্বভাব চরিত্র পরিমিত এবং নিয়মিত, তার আচরণে কেউ রুষ্ট হতেন না। আগাগোড়া একটা বিরাট রহস্যই তার মৃত্যু, এবং এই রহস্য সম্ভবত শেষ পর্যন্ত অনুদ্ঘাটিতই থেকে যাবে। সীমাহীন নিষ্ক্রিয়তার অনুকল্প হিসাবে মরিয়া হয়ে গ্রেপ্তার করা হয়েছিল খিদমতগার জন মিটনকে, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলাই টেনে নিয়ে যাওয়া গেল না। সেই রাতেই হ্যামার স্মিথের বন্ধুদের সাথে দেখা করতে গেছিল সে। কোনো ফাঁক নেই তার অ্যালিবিতে। একটা পয়েন্ট অবশ্য সত্যি, যে সময় বাড়িমুখ রওনা হয়েছিল সে, খুনটা ধরা পড়ার আগেই ওয়েস্টমিনিস্টারে পৌঁছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু দেরি হওয়ার যে কারণ সে দর্শালে তা খুবই সম্ভব। সেই রাতে খানিকটা পথ হেঁটে এসেছিল সে, এবং তা আশ্চর্য নয় এই কারণে যে বড় সুন্দর ছিল সেই বিশেষ রাতটি। কাজেই 12টার সময় বাড়িতে পৌঁছায় সে। পৌঁছেই ওই অপ্রত্যাশিত শোচনীয় কাণ্ড দেখে অভিভূত হয়ে পড়ে। মনিবের সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই ভালো। মৃত ব্যক্তির কয়েকটি জিনিস, বিশেষ করে খুর রাখবার একটা ছোট্ট কেস খিদমতগারের বাক্সে পাওয়া গেছিল, কিন্তু জন মিটন জানলেন যে জিনিসগুলো তার মনিবের দেওয়া বকশিস। মিসেস পিঙ্গলও তা সমর্থন করলেন। বছর 3 হলো লুকাসের কাছে বহাল আছে মিটন। একটা জিনিস কিন্তু লক্ষণীয়, ইউরোপ সফরের সময় লুকাস মিটনকে সঙ্গে নিতেন না। মাঝে মাঝে মাস 3 জন্য প্যারিসে থাকতেন উনি। সে সময় মিটন থাকত গরলফেন স্ট্রিটের বাড়ির তত্ত্বাবধানে। খুনের রাতে মিসেস প্রিঙ্গলও কিছু শুনতে পায়নি। তার মনিবের সাথে কেউ যদি দেখা করতে এসে থাকে তো তিনি নিজেই দরজা খুলে দিয়েছিলেন। কাজেই 3টে দিন কেটে গেল, কিন্তু রহস্য তিমির একটা অংশেরও সমাধান করা গেল না, অন্তত কাগজে। আমি তাই পড়লাম। হোমস এর থেকে বেশি খবর যদিও রাখত, তার কাউকে জানায়নি। ওর মুখেই শুনেছিলাম এই কেসে লেস্ট্রেড তাকে দলে টেনেছে। সে যে প্রত্যেকটা নতুন পরিস্থিতির ঘনিষ্ঠ সংস্পর্শে রয়েছে তা জানতাম। 4র্থ দিন প্যারিস থেকে একটা সুদীর্ঘ টেলিগ্রাম এসে পৌঁছানোর পর মনে হলো এই বিরাট প্রশ্নের সবকিছুরই সমাধান হয়ে গেল। ডেলি টেলিগ্রাফে লিখেছে, প্যারিসের পুলিশ সদ্য একটা আবিষ্কার করিয়াছে, ফলে যে অবগুণ্ঠন মিস্টার এডওয়ার্ডো লুকাসের শোচনীয় অদৃষ্টকে আবৃত করিয়া রাখিয়াছিল তাহা উত্থিত হইল। গত সোমবার রাত্রে ওয়েস্টমিনিস্টারের গোডলফেন স্ট্রিটে আক্রান্ত হইয়া মিস্টার এডওয়ার্ডো লুকাস মৃত্যুমুখে পতিত হন। আমাদের পাঠকবর্গের স্মরণীয় থাকতে পারি যে নিহত ভদ্রলোককে ছুরিকাঘাত অবস্থায় তাঁহার ঘরে পাওয়া গিয়েছিল। কয়েকটি কারণে তাঁহার খিদমতগারকে সন্দেহ করা হয়েছিল বটে, কিন্তু একটি অ্যালিবির জন্য সে কেস ভাঙিয়া যায়। ম্যাডাম জেল হেনরি ফোর্নি নামে পরিচিত এক ভদ্র মহিলা রু অস্ট্রেলিয়াতে একটি ছোট্ট ভিলা লইয়া বাস করিতেন। গতকাল তাঁহার চাকর বাকরেরা কর্তৃপক্ষকে খবর দেয় যে তিনি নাকি উন্মাদ হইয়া গিয়াছেন। পরীক্ষার পর দেখা যায় যে বাস্তবে কি তিনি বিপজ্জনক এবং স্থায়ী প্রকৃতির একটা বাতিকে আক্রান্ত। তদন্তের ফলে পুলিশ আবিষ্কার করিয়াছে যে লন্ডন পরিভ্রমণ সমাপনান্তে গত মঙ্গলবার স্বগৃহে ফিরিয়া আসেন ম্যাডাম জেল, এবং প্রমাণ যাহা পাওয়া গিয়াছে তাহাতে দেখা যাইতেছে ওয়েস্টমিনিস্টারের অপরাধের সঙ্গে তাহার সংযোগ আছে। ফটোগ্রাফ মিলাইয়া দেখবার পর সিদ্ধান্তমূলকভাবে প্রমাণিত হইয়াছে মসিয়ে হেনরি ফোর্নেই এবং এডওয়ার্ডো লুকাস এক এবং অদ্বিতীয় ব্যক্তি, এবং নিহত ব্যক্তি কোনো কারণে লন্ডন এবং প্যারিসে দ্বৈত জীবনযাপন করিয়া আসিয়াছে। ম্যাডাম জেল ফোর্নেই বর্ণশঙ্কর। ওয়েস্ট ইন্ডিজে তাহার জন্ম এবং তাহার ধমনীতে ইউরোপীয় ও নিগ্রো উভয় রক্তই প্রবাহিত। অল্পতেই নিরতিশয় উত্তেজিত হইয়া ওঠা তাহার স্বভাব, এবং অতীতে ঈর্ষার প্রকোপে কয়েকবার তাহার চিত্তবিকার ঘটিতেও দেখা গিয়াছে। অনুমান উত্তেজনা বা ঈর্ষাবশতই তিনি এই ভয়ানক খুনটা করিয়া ফেলেছেন, যাহার ফলে লন্ডনে এই প্রকার সাড়া পড়িয়া গিয়াছে। সোমবার রাত্রে তাহার গতিবিধির কোনো হদিশ এখনো পাওয়া যায় না বটে, তবে
পুলিশের সন্দেহ তাহার বর্ণনার সঙ্গে মিলিয়া যায় এমন একজন স্ত্রীলোক মঙ্গলবার সকালে সেরিং ক্রস স্টেশনে তাহার উদ্ভ্রান্ত চেহারা এবং মারমুখ অঙ্গভঙ্গির জন্য দৃষ্টি আকর্ষণ করে। অতএব খুনটা স্বভাবতই উন্মত্ত থাকাকালীনই হইয়াছে, অথবা খুনের অব্যবহিত প্রতিক্রিয়ায় এই অসুখী মহিলার চেতনা লোপ পায় এবং তিনি পাগল হইয়া যান। বর্তমানে অতীতের কোনো সুসংবদ্ধ বর্ণনা দিতে তিনি অপারগ এবং চিকিৎসকরাও তাহার চেতনার পুনরুদ্ধারের কোনো আশা রাখিতেছেন না। প্রমাণ পাওয়া গিয়াছে একজন স্ত্রীলোককে তিনি ম্যাডাম জেল 4 নেইও হতে পারেন। সোমবার রাত্রে কয়েক ঘন্টার জন্য গডলফিন স্ট্রিটের একটি বাড়িকে লক্ষ্য করিতে দেখা গিয়াছে। এ সম্বন্ধে তোমার কি মনে হয় হোমস? খবরটা আমি জোরে জোরে পড়ে শোনালাম ওকে। শুনতে শুনতে প্রাতরাশ খাওয়া শেষ করলো বন্ধুবর। মাই ডিয়ার ওয়াটসন, টেবিল ছেড়ে উঠে ঘরের এই মোড় থেকে ও মোড় পর্যন্ত পায়চারি করতে করতে আমায় বলল, বুঝতে পারছি নিদারুণ ভোগান্তি চলেছে তোমার কৌতূহলে টুটি টিপে বসে থাকার জন্য, কিন্তু গত 3 দিনে যদি তোমায় কিছু না বলে থাকি তো বুঝতে হবে বলার মতো কিছুই ছিল না। এমনকি এখনো প্যারিস থেকে আসা এই রিপোর্টটাও আমার বিশেষ সাহায্য করতে পারছে না। কিন্তু লোকটার মৃত্যুই যদি প্রশ্ন হয় তাহলে এই রিপোর্টটাই তো চূড়ান্ত, তাই নয় কি? তবে ওয়াটসন, ভদ্রলোকের মৃত্যুটা তো একটা নিছক ঘটনা, আমাদের আসল কাজের তুলনায় তুচ্ছ একটা উপসংহার। আমাদের মুখ্য কর্তব্য হলো দলিলটার হদিশ খুঁজে বার করার আর একটা ইউরোপীয় বিপর্যয়কে নিরোধ করা। গত 3 দিনে একটিমাত্র গুরুত্বপূর্ণ জিনিস ঘটেছে এবং তা হচ্ছে কিছুই ঘটেনি। প্রায় প্রতি ঘন্টায় গভর্নমেন্টের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি আমি, এবং ইউরোপের কোথাও কোনো রকম অশান্তির সূচনা দেখা যায়নি, এই বিষয়ে আমি নিশ্চিত ওয়াটসন। এখনই চিঠিটা যদি দেশ ছাড়া হতো, না, কখনোই তা হয়নি, তা হতে পারে না ওয়াটসন। কিন্তু যদি দেশ ছাড়া নাই হয়ে থাকে তবে তা এখন কোথায়, কার কাছে, আর কেনই বা একে চেপে রাখা হয়েছে? এই প্রশ্নটাই তো হাতুড়ির মতো দমাদম পড়ছে আমার মগজে। ওয়াটসন, দেখো, চিঠিটা যে রাতে অদৃশ্য হলো ঠিক সেই রাতেই লুকাসও ওপারের পথে যাত্রা করলেন। এ কি বাস্তবিকই নিছক কাকতালীয়? চিঠিটা কি আদৌ পৌঁছেছিল ওর কাছে? তাই যদি হয় তো তার কাগজপত্রের মাধ্যমে চিঠির সন্ধান মিলছে না কেন? ওর বিকৃত মস্তিষ্ক স্ত্রী কি যাওয়ার সময় চিঠিটাও সঙ্গে নিয়ে গেছেন? তাই যদি হয় তাহলে তা কি তার প্যারিসের বাড়িতে আছে? ফরাসি পুলিশের সন্দেহ জাগ্রত না করে কিভাবে আমি এখন এর সন্ধান করি বলতো? মাই ডিয়ার ওয়াটসন, এই কেসটা এমনই যে এখানে আইন আমাদের কাছে যতখানি বিপজ্জনক, ঠিক ততখানি বিপজ্জনক ক্রিমিনালরা। প্রত্যেকটি লোকের হাত রয়েছে আমাদের বিরুদ্ধে। তা সত্ত্বেও স্বার্থের ঝুঁকি কিন্তু অতি বিপুল। এই রহস্যের সাফল্যময় পরিসমাপ্তিতে যদি পৌঁছাতে পারি ওয়াটসন, তাহলে আমার গৌরবময় কর্মজীবনের মুকুটমণি হয়ে থাকবে এই ঘটনা। এই তো দেখছি রণাঙ্গন থেকে এসে পৌঁছেছে আমার সর্বশেষ রিপোর্ট। নোটটা হাতে পেয়েই দ্রুত চোখ বুলিয়ে নিল ও। হুররে! লেস্ট্রেট কৌতূহলোদ্দীপক কিছুর খোঁজ পেয়েছে বলে মনে হচ্ছে ওয়াটসন। ওয়াটসন, টুপিটা পরে নাও ওয়াটসন। চলো চলো চলো, বেড়াতে বেড়াতে ওয়েস্টমিনিস্টারের দিকে চলে যাই দুজনে, চলো। অকুস্থলে সেই আমার প্রথম আগমন। যে শতাব্দীতে এই বাড়ির জন্ম, হুবহু তারই মতো আকৃতি, উঁচু মলিন আর সংকীর্ণ খোপড়িতে বহুদা বিভক্ত আয়তন, ফিটফাট কিতাদুরস্ত আর নিরেট। সামনের জানলা থেকে লেস্ট্রেডের বুলডগ আকৃতিকে আমাদের দিকে তাকিয়ে থাকতে দেখলাম। বিশাল বাবু একজন কনস্টেবল দরজাটা খুলে ধরতেই সাদরে অভ্যর্থনা জানালেন লেস্ট্রেড। যে ঘরে আমাদের নিয়ে যাওয়া হলো খুনটা হয়েছে সেখানেই, কিন্তু
তখন কার্পেটের ওপর একটা কুৎসিত এলোমেলোভাবে ছড়িয়ে পড়া দাগ ছাড়া খুনের আর কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না ঘরের মধ্যে। কার্পেটটা ছোট আর চৌকোনা, পুরো কাপড়ের আবৃত এবং ঘরের ঠিক মাঝখানে পাতা। চারপাশে ঘিরে ছিল চওড়া কিন্তু ভারী সুন্দর সেকেলে কায়দায় খুব চকচকে পালিশ করা চৌকো ব্লকের কাঠের মেঝে। আগুনের চুল্লির উপরে ঝুলছিল বিজিত শত্রুদের অতি চমৎকার অস্ত্রের সারি। এই অস্ত্রেরই একটাকে কাজে লাগানো হয়েছে সেই শোচনীয় রাতে। জানলার সামনে একটা বহুমূল্য জমকালো লেখবার টেবিল, ঘরের প্রতিটি তুচ্ছ বস্তু, ছবি, মেঝের আবরণ, দরজা জানলার পর্দা, সবকিছুরই মধ্যে একটা সুখাবহ বিলাসপ্রবণ রুচির নিদর্শন। প্যারিসের খবরটা দেখেছেন? মনে হচ্ছে আমাদের ফরাসি বন্ধুরা এবার আসল জায়গাতেই হাত দিতে পেরেছে। ওরা যা বলেছে নিঃসন্দেহে ঘটেছেও তাই। দরজা টোকা দিয়েছিলেন ভদ্রমহিলা। আমার অনুমান বলছে আচমকায় সেই চমকে দিয়েছিলেন লুকাসকে। কেননা জল নিরোধক নিশ্ছিদ্র প্রকোষ্ঠে জীবন ধারণ করতেন উনি। দরজা খুলে ভদ্রমহিলাকে ভেতরে আনলেন লুকাস। বাইরে রাস্তায় দাঁড় করিয়ে রাখতে পারলেন না। কিভাবে লুকাসের ডেরা খুঁজে বার করেছেন তা বললেন ভদ্রমহিলা। ভর্ৎসনা করলেন। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে এসে পড়লেন অচিরেই। তারপরেই ছোটখাটো ওই ভোজালির ঘায়ে জবনিকা পড়ল লুকাসের জীবন। এত কাণ্ড কিন্তু এক মুহূর্তে হয়নি মিস্টার হোমস। কেননা জানেন তো, চেয়ারগুলো গিয়ে জড়ো হয়েছিল দূরে ওইখানে। আর একটা চেয়ার বাগিয়ে ধরেছিলেন এমন ভাবে যেন ওই দিয়ে ভদ্রমহিলাকে ঠেকিয়ে রাখতে চেষ্টা করেছিলেন উনি। প্রমাণাদি সবই পেলাম এবং তা এমনই জলের মতো পরিষ্কার, মনে হচ্ছে আমরা যেন নিজের চোখেই দেখেছি সে দৃশ্য। ভুরু তুলল হোমস। আর তবুও কিনা তুমি আমায় ডেকে পাঠালে। হ্যাঁ, সেটা আর একটা বিষয়, নিছক একটা নগণ্য ব্যাপার, কিন্তু এই সবেতেই তো আপনার আগ্রহ জেগে ওঠে না, তাই না? অদ্ভুত, নেহাতি খামখেয়াল, মূল ঘটনার সঙ্গে প্রসঙ্গে কোনো সংযোগ নেই, থাকতে পারে না, অন্তত ওপর দিকে যা মনে হচ্ছে থাকতে পারে না। তা জিনিসটা কি শুনি? আপনারা জানেন তো, এই ধরনের অপরাধের পর যেখানকার জিনিস সেখানেই রেখে দেওয়ার ব্যাপারে আমরা বেজায় সতর্ক হয়ে থাকি আর কি। দিনরাত একজন ভারপ্রাপ্ত কর্মচারী মোতায়েন ছিল এখানে। আজ সকালে মিস্টার লুকাসকে কবর দেওয়ার পর খতম হলো তদন্ত পর্ব, এই ঘর সম্পর্কিত তদন্ত আর কি। তারপর আমরা ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে আর কি রাখা যাক জিনিসপত্র। এই কার্পেটটা দেখছেন তো, এই যে এইটা, মেঝের সঙ্গে এটা আটা নেই, শুধু পেতে রাখা আছে। কার্পেটটা তোলার সুযোগ হয়েছিল আমাদের, কিন্তু তুলতে গিয়ে যখন দেখলাম। তুলতে গিয়ে দেখলেন কি? হ্যাঁ, মানে যা দেখলাম আপনি 100 বছরও অনুমান করে উঠতে পারবেন না। আচ্ছা, কার্পেটের ওপর এই দাগটা দেখছেন তো, এটা বেশ খানিকটা রক্তের ভেতরেও নিশ্চয়ই শুষে নিয়েছে, নেয়নি কি? হ্যাঁ, নিঃসন্দেহে নিয়েছে। বেশ বেশ, শুনে আশ্চর্য হয়ে যাবেন যে সাদা কাঠের ওপর এই দাগটার সঙ্গে মিলে যাওয়ার মতো অনুরূপ দাগটি কিন্তু নেই। কি? দাগ নেই? কিন্তু তা তো থাকতেই হবে। ঠিক, আপনিও তাই বলছেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে দাগটা নেই। কার্পেটে কোনটা তুলে নিয়ে উল্টে ফেলে লেস্ট্রেড দেখালো। বাস্তবে কি সে যা বললে তা সত্যি, কিন্তু গালিচার তলার দিকের দাগটা যতখানি, ওপরে ততখানি। কাঠের ওপর নিশ্চয়ই পড়েছে রক্তের চিহ্ন। সুবিখ্যাত বিশেষজ্ঞকে হতবুদ্ধি বানিয়ে দেওয়ার উল্লাসে মুখ টিপে নিঃশব্দে হেসে উঠল লেস্ট্রেড। এবার আপনাকে দেখাচ্ছি এর ব্যাখ্যা। দ্বিতীয় দাগ একটা আছে, কিন্তু তা প্রথমটার সঙ্গে মিলছে না, নিজেই দেখুন। বলতে বলতে কার্পেটের আর একটা অংশ উল্টে ফেললো ও, আর সত্যি সত্যিই দেখলাম বেশ খানিকটা টকটকে লাল রক্ত গড়িয়ে পড়েছে পুরনো কায়দায় মেঝে চৌকোনে সাদা জমির ওপর। কি মনে হয় মিস্টার হোমস? আরে এ তো ভারী সোজা। দুটো দাগই ওপর ওপর ছিল,
কিন্তু কার্পেটটা ঘুরিয়ে দেওয়া হয়েছে পরে। চৌকোনা কার্পেট, মোটেই বেগ পেতে হয়নি। মিস্টার হোমস, কার্পেটটা যে ঘোরানো হয়েছে এই কথা বলার জন্য আপনাকে সরকারি পুলিশের প্রয়োজন নেই। পরিষ্কার দেখা যাচ্ছে কার্পেটটা একদিক দিয়ে ঘুরিয়ে দিলেই মিলে যাচ্ছে দাগ দুটো, একটার ওপরেই এসে পড়েছে আর একটা। কিন্তু আমি জানতে চাইছি কার্পেটটা ঘুরিয়েছে কে এবং কেনই বা ঘুরিয়েছে। হোমসের শক্ত মুখ দেখে বুঝলাম অবরুদ্ধ উত্তেজনায় কেঁপে কেঁপে উঠছে ও। বলল, আচ্ছা লেস্ট্রেড, প্যাসেজের ওই কনস্টেবলটি কি সর্বক্ষণ এখানে পাহারা দিয়েছিল? নিশ্চয়ই। আমার উপদেশ নাও, খুব সাবধানে পরীক্ষা করো ওকে। আমাদের সামনে করো না, আমরা বরং এখানে অপেক্ষা করছি। পেছনকার ঘরে নিয়ে যাও ওকে। একলা থাকলে অনায়াসেই ওর কাছ থেকে একটা স্বীকারোক্তি আদায় তুমি করে নিতেই পারবে আশা করছি। ওকে জিজ্ঞেস করো কোন সাহসে বাইরের লোককে ভেতরে ঢুকিয়ে একলা রেখে গেছিল এ ঘরের মধ্যে। এ কাজ সে করেছিল কিনা এটা কিন্তু তাকে জিজ্ঞেস করো না, ধরে নাও সে করেছে। ওকে বলো এখানে যে কেউ ছিল তা তুমি জানো, চাপ দাও, বলো আগা গোড়া সব স্বীকার করলেই এ যাত্রা ক্ষমা পেতে পারে সে। যা বললাম অবিকল তাই করো, কেমন? সর্বনাশ, ও যদি এ খবর জানে তো ওর পেট থেকে এক্ষুনি আমি তা টেনে হিচড়ে বার করে নিচ্ছি। চিৎকার করে উঠে হলের ভেতরে ছিটকে এগিয়ে যায় লেস্ট্রেড। কয়েক মুহূর্ত পরই ওর গমগমে কণ্ঠের তর্জন গর্জন শোনা যায় পেছন ঘরে। এবার ওয়াটসন, এবার! চিৎকার করে ওঠে হোমস। বিকারগ্রস্ত ব্যাকুলতা রণরণিয়ে ওঠে ওর স্বরে। নির্দম নির্বিকার আচরণের ছদ্মমুখোশ পরা মানুষটি সমস্ত দানবিক শক্তি তেজ যেন নিমেষে ফেটে পড়ে উৎপিঞ্জর উৎসাহ প্রকম্পিত সাময়িক কিন্তু উদ্দীপনের মধ্যে। একটানে মেঝে থেকে কার্পেটটা তুলে ফেলে পলকের মধ্যে 4 হাত পায়ে হামাগুড়ি দিতে দিতে চৌকোনা কাঠের ব্লকের প্রতিটা জোর আঁকড়ে আঁকড়ে পরখ করতে লাগলো ও। একটা ব্লকের কিনারায় নৌক বসে গেল হোমসের এবং সঙ্গে সঙ্গে তা ঘুরে গেল পাশের দিকে। বাক্সের ডালার মতো পেছনের কবজায় ঘুরে গেল কাঠের ব্লকটা। নিচে বেরিয়ে পড়ল একটা ছোট্ট অন্ধকারময় গহ্বর। ক্ষিপ্তের মতো সাগ্রহে ভেতরে হাত ঢুকিয়ে দিল হোমস। পরক্ষণেই রাগী হতাশায় দাঁত মুখ খিঁচিয়ে এক তিক্ত গর্জন ছেড়ে হাত টেনে নিল সে। গহ্বর শূন্য। তাড়াতাড়ি ওয়াটসন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যেমন ছিল তেমনটি রেখে দাও, কুইক! কাঠের ডালা ফিরে এলো যথাস্থানে। কার্পেটটা সোজা করে রাখা হয়েছে। এমন সময় প্যাসেজের লেস্ট্রেডের কণ্ঠস্বর শোনা গেল। সে এসে দেখল অলসভাবে ম্যান্টেল পিসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হোমস। যেন চিন্তায় ইস্তফা দিয়ে মূর্তিমান সহিষ্ণুতার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অদম্য হাইগুলো চাপবার চেষ্টা করছে সে। আপনাকে দাঁড় করিয়ে রাখার জন্য খুবই দুঃখিত মিস্টার হোমস। আমি বেশ দেখতে পাচ্ছি সমস্ত ব্যাপারটা নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছেন আপনি। যাক, সব স্বীকার করে নিয়েছেও। এদিকে এসো ম্যাকফারসন, তাড়াতাড়ি তোমার এই অত্যন্ত অকর্মাহ আচরণের ইতিবৃত্ত শুনিয়ে যাও এই ভদ্রলোকদের। স্যুট করে ঘরের মধ্যে ঢুকে পড়ল বিশাল বপু কনস্টেবলটি। চোখ মুখ বেজায় লাল হয়ে উঠেছিল তার। হাবভাব দেখে বুঝলাম বেশ অনুতপ্ত মনে হলো তাকে। কোনো ক্ষতি করার ইচ্ছে ছিল না স্যার, আমার সত্যিই ছিল না। যুবতী মেয়েটি গতকাল সন্ধ্যায় এসেছিলেন এ দরজায়, বাড়ি ভুল করেছিলেন উনি, তাই বললেন কথাবার্তা কইলাম কিছুক্ষণ। সারাদিন এখানে ডিউটিতে মোতায়েন থাকলে বড় একলা একলা লাগে আর কি। বেশ, তারপর কি হলো শুনি। খুনটা কোথায় হয়েছে তা তিনি দেখতে চাইলেন আর কি। বলেন কাগজে নাকি এই সম্বন্ধে খবরে পড়েছে। দেখলে খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে বলেই মনে হয় তাকে। অল্প বয়স, কথাবার্তাও চমৎকার বলেন। তাই স্যার ভাবলাম ওকে একটিবার উঁকি মারতে দিলে এমন কি ক্ষতি হবে আর কি। কার্পেটের ওপর ওই চিহ্নটা দেখি ধপ করে উনি পড়ে গেলেন মেঝের ওপর। এমনভাবে পড়ে রইলেন যে দেখে মনে হলো এই বুঝি মারা গেলেন। পেছনে দৌড়ে গিয়ে খানিকটা জল নিয়ে এলাম, কিন্তু জ্ঞান ফেরাতে পারলাম না। তখন দৌড়ে গেলাম আইভি প্ল্যান্টে কিছু ব্র্যান্ডি আনতে। ঘুরে এসে দেখি মেয়েটি আর নেই। কিন্তু নিশ্চয়ই জ্ঞান ফিরে খুব লজ্জিত হয়ে পড়েছিলেন, আমাকে আর মুখ দেখাতে সাহস করেননি। কার্পেটটা নড়লো কেমন করে? স্যার ফিরে এসে কার্পেটটাকে বাস্তবিকই একটু কুঁচকে থাকতে দেখেছিলাম, কিন্তু শুনলেন তো মেয়েটি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন কার্পেটের ওপরে।
পালিশ করা মেঝের ওপর পাতা ওই কার্পেটটিকে মেঝের সঙ্গে যে আটকে রাখবো তারও কোনো বন্দোবস্ত নেই। আমি পরে তা সিধে করে দিই আর কি। কনস্টেবল ম্যাকফারসন, আজকে এই শিক্ষাই পেলে যে আমার চোখে ধুলো দিতে তুমি পারবে না। ভেবেছিলে তোমার কর্তব্যের গাফিলতি কোনোদিনই ধরা পড়বে না, হ্যাঁ? কিন্তু কার্পেটটার দিকে এক লহমা তাকালেই আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল যে এই ঘরে একজনকে ঢুকতে দেয়া হয়েছে। তোমার কপাল ভালো যে কিছুই খোয়া যায়নি, তা না হলে এতক্ষণ স্কোয়ার স্ট্রিটে চালান হয়ে যেত তুমি। মিস্টার হোমস, আমি খুবই দুঃখিত এই সামান্য ব্যাপারের জন্য মিছিমিছি আপনাকে এত কষ্ট দিলাম। ভেবেছিলাম দ্বিতীয় দাগের সঙ্গে প্রথম দাগের না মিল হওয়ার পয়েন্ট শুনলে নিশ্চয়ই আগ্রহ বোধ করবেন আপনি। আরে আরে পয়েন্টটা তো দারুণ ইন্টারেস্টিং বটেই। আচ্ছা কনস্টেবল, আগে স্যার বলুন। এই ভদ্রলোকটি কি এ ঘরে শুধু একবারই এসেছিলেন? হ্যাঁ স্যার, একমাত্র একবার আর কি। কে তিনি? নাম জানি না স্যার, ওই টাইপরাইটিং সংক্রান্ত একটা বিজ্ঞাপন পড়ে খোঁজ নিতে বেরিয়েছিলেন, এসে পড়েন ভুল ঠিকানায়। ভারী মিষ্টি স্যার, আর ভদ্র মেয়ে স্যার। ছিপছিপে লম্বা, সুন্দরী? হ্যাঁ স্যার, মিষ্টি চেহারার অল্প বয়সী যুবতী। সুন্দরী বলতে পারেন, আর কেউ কেউ হয়তো বলবে বেজায় সুন্দরী। আমাকে স্যার বলেছিল 11 উঁকি মারতে দিন। এমন মিষ্টিভাবে জিদাজিদি করতে লাগলো স্যার, আমি ভাবলাম দরজা দিয়ে একবার যদি ওকে মাথা গলাতে দিই তাহলে কোনো ক্ষতি হবে না। তা তোমার এই মেয়েটি কিরকম পোশাক পরেছিলেন? সাদা সিধে স্যার, পা পর্যন্ত লম্বা একটা আলখাল্লা। কোন সময়? সময়টা ওই সন্ধে ঘনিয়ে এসেছিল তখন আর কি। ব্র্যান্ডি নিয়ে ফিরে আসার পর দেখলাম ওরা ল্যাম্পগুলো জ্বালাচ্ছে। বেশ বেশ বেশ, এসো ওয়াটসন, আমার তো মনে হয় অন্যত্র এর চাইতেও দরকারি কাজ আমাদের আছে, কি তাই তো? এসো। লেস্ট্রেডকে সামনের ঘরে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা। অনুতপ্ত কনস্টেবলটি এসে দরজা খুলে দিল। সিঁড়ির ধাপের উপর বোঁ করে ঘুরে গেল হোমস। হাতের মধ্যে কি একটা জিনিস নিয়ে তুলে ধরলে ম্যাকফারসনের সামনে। নিবিষ্ট চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কনস্টেবল ম্যাকফারসন। তারপরেই চেঁচিয়ে উঠল, জয় ভগবান স্যার! বিস্ময়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে তার মুখে। ঠোঁটের উপর তর্জনী রাখলো হোমস। হাতের জিনিসটা রেখে দিল বুক পকেটে। তারপর যখন রাস্তায় নেমে এলাম, শুরু হলো তার অট্ট হাসি। চমৎকার 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 বন্ধু ওয়াটসন, শেষ দৃশ্যের ড্রপ সিন এবার উঠেছে। শুনে তুমি আশ্বস্ত হবে যে যুদ্ধ আর হবে না। ইয়েস, রাইট অনারেবল ট্রেলাউনি হোপের উজ্জ্বল ভবিষ্যৎও মসি লিপ্ত হবে না। অবিবেচক নৃপতি মহোদয়কে তার অবিবেচনার কোনো শাস্তিও পেতে হবে না। প্রধানমন্ত্রী মহাশয়কে ইউরোপীয় জটিলতা নিয়ে মাথা ঘামাতেও হবে না। এবং আমরা যদি সামান্য বুদ্ধি খরচ করে সমস্ত ব্যাপারটাকে সুকৌশলে পরিচালনা করতে পারি, তাহলে কারোরই আর একটা পেনিও লোকসান হবে না। নতুবা জানোই তো কি বিশ্রী দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তাহলে কি সমস্যার সমাধান করেছো? একেবারেই নয় ওয়াটসন, এখনো কতকগুলো পয়েন্ট রয়েছে যা আগের মতোই তিমিরাবৃত। ইয়েস, কিন্তু এত বেশি জেনে ফেলেছি যে এখন যদি বাকিটুকু না জানতে পারি তো দোষ আমাদের নিজেদেরই। এখন আমরা সিধে যাব হোয়াইট হল টেরেসে। এ ব্যাপারে চূড়ান্ত পরিণতি সৃষ্টি হবে সেইখানেই। ইউরোপিয়ান সেক্রেটারি বাসভবনে পৌঁছে হোমস যার খোঁজ করল তিনি হলেন লেডি হেলডা ট্রেলাউনি হোপ। পথ দেখিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো মর্নিং রুমে। মিস্টার হোমস, এ কিন্তু আপনার অত্যন্ত অন্যায় এবং অনুদার আচরণ। আমাদের অভিপ্রায় আপনার সামনেই আমি প্রকাশ করতে এসেছি। দেখুন দেখুন, আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার গোপন রাখবেন আপনি, এরকমই আমাদের কথা হয়েছিল। শুধুমাত্র এই কারণেই আমি আপনার সাথে কথা বলেছিলাম যে আমার স্বামী যেন মনে না করেন যে আমি তার ব্যাপারে নাক গলাচ্ছি।
আর তবুও কিনা আপনি এখানে এসে আমার সবার সামনে সন্দেহ ভাজন করে তুলছেন, দেখাতে চাইছেন যে আপনার আর আমার মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক আছে। ম্যাডাম 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 দুর্ভাগ্যক্রমে এছাড়া আমার আর কোনো সম্ভাব্য বিকল্প পথ ছিল না। নিদারুণ গুরুত্বপূর্ণ এই দলিলটা পুনরুদ্ধারের কাজে বহাল করা হয়েছে আমাকে। সুতরাং ম্যাডাম, বলতে বাধ্য হলাম, দয়া করে দলিলটা আমার হাতে ফিরিয়ে দিন প্লিজ। তড়াক করে লাফিয়ে উঠলেন লেডি। নিমেষের মধ্যে উদা হলো তার সুন্দর মুখের সমস্ত রং, প্রদীপ্ত হয়ে উঠল তার দুই চোখ। এমনভাবে টলমল করে উঠলেন যে আমি ভাবলাম এবার বুঝি জ্ঞান হারাবেন তিনি। তারপরেই প্রবল প্রচেষ্টায় আঘাতের বিপর্যয় থেকে নিজেকে সামলে নিলেন। আতীব্র বিস্ময় আর ঘৃণা মেশানো ক্রোধ মুখের প্রতিটি রেখা বিতাড়িত করলে আর সব ভাবকে। আপনি কিন্তু আমাকে অপমান করলেন মিস্টার হোমস। ধীরে 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 ম্যাডাম, ধীরে। এসবে কোনো লাভ হবে না। চিঠিটা বের করে দিন। ঘন্টার দিকে ছিটকে গেলেন লেডি। বাটলার এসে আপনাদের বাইরের পথ দেখিয়ে দেবে। লেডি হিলডা, আপনি কিন্তু ঘন্টা বাজাবেন না। যদি বাজান তো একটা কেলেঙ্কারি এড়ানোর জন্য আমার যাবতীয় আন্তরিক প্রচেষ্টা বিফলে যাবে। চিঠিটা দিয়ে দিন, তাহলেই সবকিছু দেখবেন ঠিক হয়ে গেছে। আমার হাতে হাত মিলিয়ে চলুন, সব বন্দোবস্ত আমি করে দেব। কিন্তু আমার বিরুদ্ধে গেলেই আপনার স্বরূপ প্রকাশ করে দিতে দ্বিধা করব না আমি। অপরূপ উদ্ধত ভঙ্গিমায় দাঁড়িয়ে রইলেন লেডি হিলডা। রানীর মতোই দর্পিত চেহারা তার। নিষ্পলক দুই চোখ দিয়ে হোমসকে গেঁথে ফেলে যেন ওর অন্তরাত্মা শুদ্ধ পড়ে নিলেন উনি। ঘণ্টার দড়িতে হাত রেখেছিলেন বটে, কিন্তু দড়ি টিনে ঘণ্টা বাজানো থেকে নিবৃত করে নিলেন নিজেকে। বললেন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন আপনি? এখানে আসা, তারপর ভ্রুকুটি করে একজন স্ত্রীলোককে ভড়কে দেওয়ার চেষ্টা করাটা যে খুব পুরুষোচিত কাজ নয় মিস্টার হোমস। আচ্ছা, আপনি কিছু জানেন বলছেন, তা কি জানেন আপনি? দয়া করে আসন গ্রহণ করুন ম্যাডাম। পড়ে গেলে নিজেই চোট পাবেন। আপনি না বসা পর্যন্ত আমি কোনো কথাই বলবো না। ধন্যবাদ। আপনাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি মিস্টার হোমস। আহা, 1 মিনিটই যথেষ্ট লেডি হিলডা। আমি জানি আপনি এডুয়ার্ডো লুকাসের সঙ্গে দেখা করেছিলেন। দলিলটা তাকেই দিয়েছিলেন আপনি। অতি দক্ষতার সঙ্গে গত রাতে সেই ঘরেই আবার গেছিলেন এবং সুকৌশলে চিঠিটাকে বার করে এনেছেন কার্পেটের তলায় লুকোনো জায়গা থেকে, কি তাই তো? ছাই ছাই মুখে বিস্ফারিত চোখে হোমসের পানে তাকিয়েছিলেন লেডি হিলডা। কথা বলার আগে দুবার ঢোক গিললেন, তারপর চেঁচিয়ে উঠলেন, আপনি উন্মাদ! আপনি উন্মাদ মিস্টার হোমস, উন্মাদ আপনি! পকেট থেকে ছোট্ট এক টুকরো কার্ডবোর্ড বার করলো হোমস। জিনিসটা ফটোগ্রাফ থেকে কেটে নেওয়া একটি স্ত্রী লোকের মুখের ছবি। বলল, ভেবেছিলাম কাজে লাগতে পারে, তাই সবসময় সঙ্গে সঙ্গে রেখেছিলাম এই ছবিটি। পুলিশম্যান ছবি দেখে কিন্তু চিনতে পেরেছে। যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো লেডি হিলডার। মাথা এলিয়ে পড়ল চেয়ারের পিছনে। স্বীকার করুন লেডি হিলডা, চিঠিটা আপনার কাছেই আছে। ব্যাপারটাকে এখনো সামলে নেওয়া যায়। আপনাকে ঝামেলায় জড়ানোর কোনো অভিপ্রায় আমার নেই। হারানো চিঠিটা আপনার স্বামীর কাছে পৌঁছে দিলেই শেষ হয় আমার কর্তব্য। আমার উপদেশ নিন, সরলভাবে সব খুলে বলুন আমাকে। এছাড়া রেহাই পাওয়ার আর কোনো পথ কিন্তু আপনার অবশিষ্ট নেই লেডি হিলডা। প্রশংসনীয় সাহস তার। এত কাণ্ডের পরেও হার মানবার পাত্রী নন উনি। মিস্টার হোমস, আমি কিন্তু আপনাকে আবারও বলছি, আপনি কতগুলো উদ্ভট কল্পনা জাল বুনে চলেছেন। আপনার জন্য আমি দুঃখিত লেডি হিলডা। আমি আমার যথাসাধ্য করলাম আপনার জন্য, সবই দেখছি বৃথা। ঘন্টা বাজিয়ে দিল। ঘরে ঢুকলো বাটলার। মিস্টার ট্রেলাউনি হোপ বাড়িতে আছেন? এই 1:15 সময় উনি বাড়িতে পৌঁছাবেন স্যার। ঘড়ির দিকে তাকালো হোমস। বলল, আরো মিনিট 15। বেশ,
আমি অপেক্ষা করব। বাটলার বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করতে না করতেই লেডি হিল্ডা জানু পেতে বসে পড়লেন হোমসের পায়ের কাছে। 2 হাত সামনে প্রসারিত করে সুন্দর মুখটি তুলে ধরলেন ওপর পানে। দর দর করে অশ্রুধারে সিক্ত হলো সে মুখ। মিস্টার হোমস, মিস্টার হোমস, আমাকে এই যাত্রা ছেড়ে দিন প্লিজ, আমাকে বাঁচান প্লিজ। অনুরোধ উপরোধ, কাকতি মিনতির উদ্যমতার যেন সাময়িক চিত্তবিকার ঘটে ওর। দেখুন, ঈশ্বরের দোহাই আপনি ওর কাছে এই কথাগুলো বলবেন না। আমি যে ওকে বড্ড ভালোবাসি। আমি ওর জীবনে এইটুকু ছায়াও ফেলতে চাই না। আমি তো জানি সে এই আঘাতে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ওর যে মহান অন্তর, প্লিজ বলবেন না। ঠিক সঙ্গে সঙ্গেই লেডি হিল্ডাকে ধরে তুলল হোমস, বলল, আরে 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 উঠুন 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 উঠুন। ধন্যবাদ ম্যাডাম, আপনি যে এই শেষ মুহূর্তেও আপনার বিচার বুদ্ধি ফিরে পেয়েছেন এজন্য ধন্যবাদ। আর একটা সেকেন্ডও নষ্ট করা যায় না। চিঠিটা কোথায়? তীর বেগে একটা লেখবার টেবিলের কাছে গিয়ে চাবি ঘুরিয়ে ডেস্কটা খুলে ফেললেন লেডি হিল্ডা। ভেতর থেকে বার করে আনলেন নীল রঙের একটা দীর্ঘ লেফাফা। এই তো সেই চিঠি মিস্টার হোমস। দেখুন, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, ভেতরে কি আছে তার কিন্তু আমি কোনোটাই খুলে দেখিনি। কি করে ফেরত দিই খামটা? ঠিক আছে, তাড়াতাড়ি যা হোক একটা উপায় ভেবে বের করতেই হবে আমাদের। আচ্ছা ডিসপ্যাচ বাক্সটা কোথায়? এখনো ওর শোবার ঘরেই। ও কি সৌভাগ্য! তাড়াতাড়ি ম্যাডাম, তাড়াতাড়ি বাক্সটা নিয়ে আসুন এখানে, তাড়াতাড়ি। মুহূর্ত পরে লাল রঙের একটা চ্যাটালো বাক্স হাতে ফিরে এলেন লেডি হিল্ডা। এর আগে কি করে খুলেছিলেন বাক্সটা? নকল চাবি আপনার কাছে আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। খুলুন। বুকের ভেতর থেকে একটা ছোট্ট চাবি বার করলেন লেডি হিল্ডা। ওপর দিকে ছিটতে গিয়ে খুলে গেল বাক্সের তালা। কাগজপত্রের ঠাসা ভেতরটা, নীল লিফাফাটা অন্যান্য দলিলের পাতার ফাঁকে ঢুকিয়ে রেখে দিল বাক্সের ঠিক মাঝামাঝি জায়গায়। বন্ধ হয়ে গেল বাক্স। চাবি ঘুরল এবং ফিরে গেল তার শোবার ঘরে। এবার আমরা তৈরি। এখনো 10 মিনিট হাতে আছে। আপনাকে আড়াল করতে গিয়ে অনেক দূরে গড়িয়েছি লেডি হিল্ডা, অনেক দূরে। তার প্রতিদানে আপনি শুধু এই সময়টুকুর মধ্যেই বলুন, অকপটে বলুন, এই অসাধারণ ব্যাপারের আসল অর্থটা কি? মিস্টার হোমস, আমি বলবো সবটা বলবো আপনাকে। ও মিস্টার হোমস, বলুন বলুন বলুন, আর সময় নষ্ট করবেন না, বলুন। আমি ওকে এক মুহূর্তের জন্য দুঃখ দেওয়ার আগে আমি যেন আমার ডান হাতটাই কেটে ফেলি। জানেন, সারা লন্ডনে না আপনি একজন মেয়েকেও খুঁজে পাবেন না যে তার স্বামীকে আমার মতো এতখানি ভালোবাসে। তবু আমি যা করেছি, মানে যা করতে আমি বাধ্য হয়েছি, তা যদি উনি শুনতে পান, উনি তো জীবনে আমাকে আর কখনো ক্ষমা করে উঠতে পারবেন না। ওর মান সম্মান এতটাই সুমহান, এতটাই সুউচ্চ যে কোনোরকম পদস্খলন বা ভুল ত্রুটিকে উনি বিস্তৃত হতে পারবেন না বা ক্ষমার চোখেও দেখতে পারবেন না। প্লিজ মিস্টার হোমস, আমাকে সাহায্য করুন, প্লিজ আমাকে সাহায্য করুন। আমার সুখই তো তার সুখ, অথচ দেখুন তো এই কি মহাসংকটের মাঝখানে এসে পড়লো আমাদের দুজনের জীবন। কি মহাসংকট বলুন তো। তাড়াতাড়ি ম্যাডাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কমে আসছে, তাড়াতাড়ি কুইক। মিস্টার হোমস, এই দেখুন সব কিছুর মূলে আছে আমার লেখা একটি চিঠি। দেখুন না, মানে আগেও অবিবেচকের মতো, মহামূর্খের মতো একটা চিঠি লিখে ফেলেছিলাম। আবেগ বিহ্বল প্রেমাপ্লুত এক বালিকার লেখা একটা চিঠি। জানেন তো, কারোর ক্ষতি করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমি জানি উনি এই চিঠিটা মানে
উনি এই চিঠিটা পড়লে এটা গুরু অপরাধ বলেই গণ্য করতেন। এ চিঠি যদি উনি পড়তেন তাহলে আমার ওপর ওনার অটুট আস্থা চিরকালের মতো ধ্বংস হয়ে যেত। জানেন তো, এই চিঠি লেখার পর অনেকগুলো বছর কেটে গেছে। ভেবেছিলাম সমস্ত ব্যাপারটা সবাই হয়তো ভুলে গেছে, আর তারপরে এই লুকাস নামক লোকটার কাছে শুনলাম যে চিঠিটা তার হাতে এসে পৌঁছেছে এবং সে নাকি শিগগিরই সেটা আমার স্বামীর সামনে এসে হাজির করবে, আমার স্বামীর সামনে সেটা নিয়ে আসবে। আমি তার কাছে অনুনয় করলাম, দয়া ভিক্ষা করলাম ওর। সে বলল চিঠিটা সে আমাকে ফিরিয়ে দিতে পারে, একটাই শর্তে, আমাকে আমার স্বামীর ডিসপ্যাচ বাক্স থেকে বিশেষ একটা দলিল এনে দিতে হবে তার হাতে। অফিসে ওর কয়েকজন গুপ্তচর আছে, তারাই নাকি এসে ওকে দলিলটার অস্তিত্ব জানিয়েছিল। আমাকে আশ্বাস দিল জানেন যে এর ফলে আমার স্বামীর কোনো ক্ষতি নাকি হবে না। আপনি একবার আমার স্থানে নিজেকে কল্পনা করুন মিস্টার হোমস। এই অবস্থায় আমার কি করা উচিত ছিল বলুন তো? স্বামীকে বিশ্বাস করে অকপটে সব খুলে বলা। না, আমি তা পারিনি মিস্টার হোমস, পারিনি, আমি সেটা পারিনি। একদিকে নিশ্চিন্ত ধ্বংস, আর অপরদিকে স্বামীর কাগজপত্র অপহরণ করা ভয়ঙ্কর কাজ মনে করলেও রাজনীতির ক্ষেত্রে এর ফলাফল আমি উপলব্ধি করতে পারিনি। তার চেয়েও বরং স্নেহ, ভালোবাসার, বিশ্বাসের ক্ষেত্রের পরিণাম কি তা জলের মতো স্বচ্ছ মনে হয়েছিল আমার কাছে। আমি তাই করলাম মিস্টার হোমস। আমি চাবিটার একটা ছাপ নিয়ে নিলাম, আর তারপর এই লুকাস নামক লোকটা আমাকে একটা নকল চাবি বানিয়ে দিল, আর তারপর ডিসপ্যাচ বাক্সটা খুলে কাগজটা নিয়ে পৌঁছে দিয়ে এলাম গোডলফিন স্ট্রিটে। তারপর কি হলো ম্যাডাম? হ্যাঁ, পূর্ব ব্যবস্থা মতোই আমি দরজায় টোকা দিলাম। দরজা খুলে দিল লুকাস, আর তারপর ওর পিছু পিছু এসে পৌঁছলাম তার ঘরে। হল ঘরের দরজাটা দুহাত করে রেখে এলাম এই কারণেই যে জানেন তো, মানে লোকটার সঙ্গে একলা থাকতে আমার একটু ভয় ভয় করছিল। ভেতরে ঢোকার সময় মনে আছে একজন স্ত্রীলোককে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আর কি, তারপর আমাদের কাজও শেষ হলো অচিরে। আমার চিঠিটা ওর টেবিলের ওপর রেখেছিল, আমিও দলিলটা তুলে দিলাম ওর হাতে, আর চিঠিটাও আমাকে দিয়ে দিল। জানেন, ঠিক সেই মুহূর্তেই না আমি দরজার কাছে কিসের একটা শব্দ পেলাম। প্যাসেজের সিঁড়ির ধাপ ছিল। লুকাস চট করে কার্পেটটা তুলে ফেলে একটা চোরা গর্তের মধ্যে দলিলটা ঠেলে গুঁজে দিয়ে আবার কার্পেটটা পেতে দিল সমান করে। আর এরপর যা ঘটল তা যেন এক টুকরো ভয়াবহ দুঃস্বপ্ন। পলকের মতো যেন স্বপ্নের ঘরে দেখলাম একটা মলিন উন্মত্ত মুখ। কানে শুনলাম ফরাসি ভাষায় একজন স্ত্রীলোকের চিলের মতো তারস্বরে চিৎকার। তাই তো আমার প্রতীক্ষা বিফলে যায়নি, আমি পেয়েছি। শেষ পর্যন্ত তোমায় পেয়েছি ওই মেয়েটার সাথে। আমার প্রতীক্ষা বিফলে যায়নি তো তাহলে? পেয়েছি তোমাকে, পেয়েছি আজ। জানেন, তারপরে শুরু হলো বর্বরের মতো দারুণ ধস্তাধস্তি। লুকাসের হাতে দেখলাম একটা চেয়ার, আর স্ত্রীলোকটার হাতে ঝলসে উঠলো একটা ছোরা। ধীরের বেগে আমি বেরিয়ে পড়লাম এই দৃশ্য ছেড়ে। এক দৌড়ে এসে পড়লাম বাইরে। রাস্তায় পড়ে গিয়েও আমি দৌড় থামালাম না। খণ্ডযুদ্ধের বিভৎস ফলাফল জানতে পারলাম পরের দিন সকালে, কাগজ পড়ে। যাই হোক, চিঠিটা ফিরে পেয়েও সে রাতটা আমি বড় সুখেই কাটালাম। তখন অবশ্য বুঝিনি ভবিষ্যতের গর্ভে লুকোনো এক বিষময় পরিণতি। পরের দিন সকালে বুঝতে পারলাম যে এক উৎপাত নিরোধ করতে গিয়ে আমি আর এক উৎপাতের সৃষ্টি করে ফেলেছি। দলিল খোয়া যাওয়ায় আমার স্বামীর অতীব্র মানসিক যাতনা তীরের মতো গিয়ে আমার বুকে বিঁধল।
তখনই আর কাল বিলম্ব না করে ভাবলাম তার পায়ে লুটিয়ে পড়ি, আমার সব কীর্তি তার কাছে খুলে বলি। কিন্তু না, অতি কষ্টে আমি নিজেকে সামলে নিলাম, কেননা তা করা মানেই তো অতীতের অন্যায় স্বীকার করে নেওয়া। আর সেই দিন সকালেই আপনার কাছে আমি গেলাম এই উৎকট অপরাধের পুরো গুরুত্বটা জানতে। যে মুহূর্তে আমি উপলব্ধি করলাম আমার কাজের সুদূর প্রসারী প্রতিক্রিয়া, সেই মুহূর্ত থেকেই শুধু একটি চিন্তায় পরিব্যাপ্ত হয়ে পড়ল আমার মনের কোণ। কি বলুন তো, সেই চিন্তা হলো যেমন করেই হোক আমার স্বামীর দলিলটাকে ফিরিয়ে আনা। এমনও তো হতে পারে বলুন যে লুকাস দলিলটাকে যেখানে লুকিয়ে রেখেছিল এখনো তা সেইখানেই আছে। মানে ওই ভয়ঙ্কর স্ত্রীলোকটা ঘরে ঢোকার আগেই কাগজটাও লুকিয়ে ফেলেছিল, এবং সে না এসে পড়লে আমি তো বোধহয় জানতেই পারতাম না তার গোপন স্থানের হদিশ। আচ্ছা আমাকে বলুন না, কি করে যাওয়া যায় তার ঘরে? আমি না হয় 2-3 দিন চোখে চোখে রাখলাম জায়গাটাকে, কিন্তু একবারও তো দরজাটাকে খোলা অবস্থায় দেখলাম না। গত রাতে শেষ চেষ্টা করলাম জানেন, মানে কি করেছিলাম এবং আমি কিভাবে কার্য উদ্ধার করি তা তো আপনি আগে থেকেই জেনে গেছেন। কাগজটা নিয়ে এলাম বাড়িতে। অপরাধ স্বীকার না করে স্বামীর কাছে এই দলিলটা ফিরিয়ে দেবার কোনো পথ না পেয়ে ভাবলাম সব নষ্ট করে ফেলবো কাগজটাকে, এটাই ভাবলাম। এ কি কারুর একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, হেভেন্স, ওরই তো পায়ের শব্দ শুনতে পাচ্ছি সিঁড়ির ওপর। হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়লেন উত্তেজিত ইউরোপীয় সেক্রেটারি। খবর আছে মিস্টার হোমস? কোনো খবর আছে? কিছু আশা আছে। জয় ভগবান! প্রদীপ্ত হয়ে ওঠে তার মুখ। প্রধানমন্ত্রী মহাশয় আমার সাথে লাঞ্চ খাবেন। আপনার আশা অংশ কি তিনিও নিতে পারেন? ইস্পাত কঠিন নার্ভ থাকা সত্ত্বেও আমি জানি এই ভয়ঙ্কর ঘটনার পর থেকে ঘুম উড়ে গেছে ওর চোখের পাতা থেকে। জিকবস, প্রধানমন্ত্রী মহাশয়কে ওপরে আসতে বলো। হেলডা ডিয়ার, এটা একটা রাজনীতি সংক্রান্ত ব্যাপার। কয়েক মিনিটের মধ্যেই ডাইনিং রুমে তোমার সঙ্গে আমার দেখা হবে। প্রধানমন্ত্রীর অচঞ্চল হাবভাবে সংযমের প্রকাশ দেখলাম, কিন্তু তবুও তার চোখের দীপ্তি আর অস্থিসার হাতের মৃদু কম্পন থেকে বুঝলাম তরুণ সহকর্মীর উত্তেজনার কবল থেকে তিনিও নিস্তার পাননি। শুনলাম রিপোর্ট দেওয়ার মতো খবর এনেছেন মিস্টার হোমস। এখনো কিন্তু তা পুরোপুরি না বাচক। যেখানে যেখানে দলিলের হদিশ পাওয়া সম্ভব সব জায়গাতে খবর নিয়েছি আমি। কোনো রকম বিপদের আশঙ্কা যে নেই এই বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু কিন্তু তা তো যথেষ্ট নয় মিস্টার হোমস। এরকম একটা আগ্নেয়গিরির ওপর আমরা তো চিরকাল বসে থাকতে পারি না, তাই না? নিশ্চিত কিছু আমাদের পেতেই হবে। আশা আছে তা পাবো, আর সেই কারণেই এখানে আমি এসেছি। এই ব্যাপার নিয়ে আমি যতই ভাবছি ততই একটা বিশ্বাস দৃঢ় মূল হয়ে যাচ্ছে আমার মনে। বিশ্বাসটা এই, চিঠিটা কসমিন কালেও এ বাড়ির বাইরে যায়নি। মিস্টার হোমস, কি বলছেন আপনি? হ্যাঁ, দেখুন, যদি যেত তাহলে তো এতক্ষণে জনসাধারণের সামনেই উপস্থাপিত হতো, তাই নয় কি? কিন্তু এই বাড়ির মধ্যেই রেখে দেওয়ার জন্য কেই বা সরাতে যাবে বলুন তো? আর কেনই বা নেমে এসে? আমি বিশ্বাস করি না যে চিঠিটা কেউ নিয়েছে। তাহলে ডেসপ্যাচ বাক্স থেকে চিঠিটা উধাও হলো কেমন করে শুনি? দেখুন, আমি বিশ্বাস করি না যে চিঠিটা আদৌ ডেসপ্যাচ বাক্সের বাইরে গেছে। কি? দেখুন মিস্টার হোমস, বড় অসময়ে সব রঙ্গ পরিহাস আপনি শুরু করেছেন। আমি আপনাকে আগেই বলেছি যে চিঠিটা বাক্স থেকে উধাও হয়েছে। মঙ্গলবার সকালের পর থেকে বাক্সটা আর পরীক্ষা করেছিলেন আপনি? না, তার আর দরকার ছিল না। আমার অনুমান আপনার চোখ এড়িয়ে গেছে চিঠিটা। অসম্ভব, আমি বলছি অসম্ভব।
কিন্তু আমি তো পুরোপুরি সন্দেহমুক্ত হতে পারছি না, আর বিশ্বাস করে উঠতেও পারছি না। এরকম ব্যাপার ঘটতে তো এর আগেও আমি দেখেছি, আর ধরে নিচ্ছি নিশ্চয়ই আরও কাগজপত্র ছিল বাক্সের মধ্যে, আর সেই সবের মধ্যেই মিশে থাকতে পারে দলিলটা, তাই তো? দেখুন, দলিলটা ছিল সবার উপরে। হ্যাঁ, হতেই পারে না যে কেউ হয়তো নেড়েছিল বাক্সটা আর তাতেই স্থান ভ্রষ্ট হয়েছে সেটা। না 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 না, আমি সবকিছু বার করে দেখেছিলাম। হোপ 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 অনায়াসেই তো সমাধান করা যায় এ সমস্যা, তাই না? ডিসপ্যাচ বাক্সটা এখানে আনা ওদিকে। ঘন্টা বাজালেন সেক্রেটারি। জেকবস, আমার ডিসপ্যাচ বাক্সটা নামিয়ে আনো। সময় হাস্যকর অপচয় ছাড়া আর কোনো লাভই হবে না। এই করলেই যদি সন্তুষ্ট হন তো তবে তাই হোক। এই তো এই তো এই তো। ধন্যবাদ জেকবস। এখানে রাখো, এখানে রাখো রাখো। চাবিটা সবসময় আমার ঘড়ির চেনে লাগানো থাকে। এই দেখুন এই দেখুন এই দেখুন এই কাগজগুলো। এই দেখুন, লর্ড মেয়র চিঠি। এটা এটা এইটা স্যার চার্লস হার্ডির রিপোর্ট। বেলগেট থেকে সংক্ষিপ্ত বিবরণ। রাশিয়ান জার্মান ফসল কর সংক্রান্ত টিকা টিপ্পণী। মাদ্রিদের চিঠি। এই দেখুন, লর্ড ফ্লাওয়ার্সের চিরকুট। গুড গুড হেভেন্স, এটা কি লর্ড বেলিঙ্গার? ওর হাত থেকে নীল লিফাফাটা ছিনিয়ে নিলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, এইটাই, এই তো চিঠিটাও আছে। হোপ হোপ, আমার অভিনন্দন নাও হোপ, আমার অভিনন্দন নাও। ধন্যবাদ ধন্যবাদ। ও ও এ কি গুরুভার পাথর নেমে গেল আমার বুক থেকে। কিন্তু কিন্তু এই যে অকল্পনীয়, অসম্ভব। মিস্টার হোমস, আপনি ভেলকি জানেন? মিস্টার হোমস, আপনি ঐন্দ্রজালিক। কি করে জানলেন আপনি যে চিঠি এখানেই রয়েছে? কেননা আমি জানতাম যে চিঠি আর কোথাও নেই। এই তো আমার চোখেও বিশ্বাস করতে পারছি না আমি। ক্ষিপ্তের মতো দরজার কাছে ছুটে গেলেন সেক্রেটারি। এই আমার স্ত্রী কোথায়? ওকে বলে আসি সব ঠিক হয়ে গেছে। হেলডা হেলডা হেলডা। সিঁড়ির উপর থেকে ভেসে এলো ওর কণ্ঠস্বর। চকচকে চোখে মিটমিট করে হোমসের পানে তাকালেন প্রধানমন্ত্রী। এবার বলুন তো মশাই, এ ব্যাপারে চোখের দেখার চেয়ে অদেখা জিনিসই আছে বেশি। চিঠিটা কি করে বাক্সে ফিরে এলো? আশ্চর্য ওই দুটি চোখের তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টির সামনে থেকে মুচকি হেসে সরে গেল হোমস। আমাদেরও তো কিছু কিছু কূটনৈতিক মন্ত্রগুপ্তি আছে, হ্যাঁ কি ওয়াটসন? এই বলে টুপিটা তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে।